Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you guys doing? Today we are going to solve the problems that came in Coal Power Generation Company Limited last day, that is at 31st of January 2025. So bismillah শুরু করি কমিউনিকেশনের ম্যাপটা দিয়ে আমরা শুরু করতেছি হ্যাঁ এখানে বলা হচ্ছে যে assuming the bandwidth of a speech signal is from 50 Hz to 10 kHz and that of a music signal is from 15 Hz to 20 kHz, derive the bit rate. তাহলে এখানে বেসিক্যালি যে কোয়েশ্চেনটা বলা হচ্ছে এখানে হচ্ছে দুইটা সিগন্যালের কথা বলা হয়েছে, একটা স্পিচ সিগন্যাল আর একটা হচ্ছে মিউজিক সিগন্যাল, এবং ওদের ব্যান্ডউইথ দেওয়া আছে এবং বলা হচ্ছে যে ডিরাইভ দ্য বিট রেট, এদের বিট রেটটা বাইর করে দাও দুইটারই। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, একটু জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যে আমরা জানি, ধরেন আমরা স্পিচ সিগন্যালের জন্য একটু চিন্তা করি শুরুতে। ধরেন আমার এই হলো স্পিচ সিগন্যালটা, ধরেন আমি কথা বলতেছি, তো এই হচ্ছে আমার সিগন্যালটা জেনারেট হলো, স্পিচ সিগন্যাল এস উইথ রেসপেক্ট টু টাইম। এখন এটার যদি আমি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অ্যানালাইজ করি তো দেখব কি যে এরকম একটা স্পেকট্রাম পাবো, এরকম একটা স্পেকট্রাম আসবে। তো এটার স্টার্টিং ভ্যালুটা কত? স্টার্টিং ভ্যালুটাই বলতেছে যে এটা হচ্ছে 50 হার্টজ এবং এটার হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 10 কিলো হার্টজ, 10K। ঠিক আছে, সো দিস ইজ ইউর SF। এখন এটা হচ্ছে SF, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। হ্যাঁ, এখন এই যে সিগন্যালটা আছে, এই টাইম ডোমেইনের সিগন্যাল, মানে আমার এই সিগন্যালটাকে কি করব, আমি ডিজিটাইজ করব, তার মানে হয়তো পিসিএম টিসিএম কইরা আমি এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। তাহলে সেক্ষেত্রে আমার ডিজিটাল সিগন্যালের বিট রেট কি হয় আমরা জানি, আরবি ইজ ইকুয়াল টু কি হয়, NFS হয়। সো আমরা লিখতে পারি বিট রেট অফ দ্য স্পিচ সিগন্যাল উইল বি ইকুয়াল টু NFS। নাও N কত আর FS কত সেটা এখন দেখি কোয়েশ্চেনে বলা আছে কিনা। বলা হইতেছে যে derive the bit rate that is generated by the digitization procedure in each case assuming the Nyquist sampling rate। তাহলে Nyquist sampling rate এখানে ইমপ্লিমেন্ট করতে বলতেছে। Nyquist আমরা একটু দাগায় রাখি, with 12 bits per sample for the speech signal। এই তো আমাদেরকে কিন্তু প্রতি স্যাম্পলে কয়টা বিট আমরা নিব সেটাও কিন্তু বলে দিচ্ছে স্পিচ সিগন্যালের জন্য, আবার মিউজিক সিগন্যালের জন্য 16 বিটস পার স্যাম্পল। তাহলে আমরা স্পিচটা আগে শেষ করি। তাহলে এখানে যেহেতু আমাকে আমরা n is equal to তাহলে কত ধরবো, 12 ধরবো বিটস পার স্যাম্পল। নাও হোয়াট ইজ FS? FS will be equal to what? FN, the sampling frequency will be equal to the Nyquist frequency। আর Nyquist frequencyটা কত? Nyquist frequency আমরা জানি যে এটা 2 টাইমস অফ F max হয়। তাহলে আমরা কি লিখতে পারি, 2 টাইমস অফ F max, অর্থাৎ মূল সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ডাবল হয় হচ্ছে Nyquist ফ্রিকোয়েন্সি। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র চলে আসলো। তো আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই চলে আসতেছে আমাদের রেজাল্ট। তাহলে 12 টাইমস 2 টাইমস F max, F maxটা কত আমার এখানে 10K। ঠিক আছে, তাহলে কত আসবে, 12 দুগুণ 24, 10, তাহলে 240K, তাহলে 240 kbps আসবে। দিস ইজ আওয়ার অ্যান্সার। Now what about the music signal? Music signal RB music, it's going to be equal to, once again it will be NFS, আর n এর ভ্যালুটা এখন মিউজিক সিগন্যালের জন্য বলতেছে 16, তাহলে আমি 16 দিলাম। আর FS টা কত হবে, এখানেও Nyquist স্যাম্পলিং রেট ধরতে বলছে, তাহলে it will be FN, আর FN টা কত, 2 টাইমস অফ F max, তাহলে 2 টাইমস অফ F max সেটা আবার কত, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা হচ্ছে আমার ফর দ্য মিউজিক সিগন্যাল এটা হচ্ছে 20 কিলো হার্টজ পর্যন্ত তার ব্যান্ডউইথ হয়, 15 থেকে 20 কিলো হার্টজ। তাহলে এখানে 20 বসাইতে হবে, 20K। ওকে, আমরা 20K বসাই দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে 16 to the 32 64, তাহলে 640 হবে। our answer will be 640 kbps। তাহলে আমাদের পার্ট 1 শেষ। এই কোয়েশ্চেনে কিন্তু আরেকটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে এইটা। বলতেছে যে derive the memory required to store a 10-minute passage of stereophonic music। well what is stereophonic music? আপনারা নিশ্চয়ই স্টেরিও সাউন্ডের শব্দটা শুনছেন। স্টেরিও সাউন্ড বলতে কি, ধরেন স্টেরিও সাউন্ড বলতে কি আসলে ইমার্সিভ সাউন্ড কাইন্ড অফ বুঝায়। ধরেন আমি এমন একটা হেডফোন যদি কানে দিই যেখানে স্টেরিও সাউন্ড কম্প্যাটিবল, তো দেখা যাবে কি, ধরেন আমি একটা গেম খেলতেছি, হ্যাঁ গেমে ধরেন দিস ইজ মাই ক্যারেক্টার, ওকে দিস ইজ মাই ক্যারেক্টার। এখন আমার এনিমি আসতেছে ডান দিক থেকে, ঠিক আছে, ডান দিক থেকে আমার কাছে এনিমি আসতেছে বা কোনো একটা ইট বা পার্টিকেল আসতেছে। তো এটার যে সাউন্ড
ঠিক আছে? এইটা আমি যখন খেলতেছি, আমি অ্যাজ আ পার্সন খেলতেছি, আমার কি ডানে আসতেছে না? তো দেখা যাবে কি আমার হেডফোনের ডান দিকে যে আমার মানে রাইট চ্যানেল যেটা, এই রাইট চ্যানেলে সাউন্ডটা আসবে। ফলে আমি অটোমেটিক্যালি বুঝতে পারবো যে আমার ডান দিক থেকে কোনো এনিমি আসতেছে। ঠিক আছে? সো দিস ইজ স্টেরিও সাউন্ড। তাহলে স্টেরিও সাউন্ডের কিন্তু দুইটা চ্যানেল থাকে, একটা হচ্ছে লেফট চ্যানেল আর একটা হচ্ছে রাইট চ্যানেল। ঠিক আছে? ফর দ্য লেফট স্পিকার, ফর দ্য লেফট মাইক্রোফোন অ্যান্ড ফর দ্য রাইট মাইক্রোফোন। ওকে, সো তাহলে অ্যাকচুয়ালি মাইক্রোফোন না, সরি, স্পিকার। হ্যাঁ, লেফট অ্যান্ড রাইট স্পিকার। তাহলে দুইটা চ্যানেল আছে। তাহলে এখন আমার এই যে আমার মিউজিকের যে ডেটাটা আসতেছে, ঠিক আছে, যে ডেটাটা আমার কাছে আসতেছে 1001 1010, এই যে এটা আমাকে লেফট চ্যানেলেও স্টোর করতে হবে, আমার রাইট চ্যানেলেও কিন্তু স্টোর করতে হবে। সো দিস ফর দ্য এল চ্যানেল অ্যান্ড দিস ওয়ান উইল বি ফর দ্য আর চ্যানেল। আমার দুইটা চ্যানেলে আমি স্টোর করব। তাহলে আমার মেমোরি লাগবে ডাবল। ওকে, মেমোরি তাহলে ডাবল লাগবে। তাহলে টোটাল মেমোরিটা কত সেটা আমরা এখন বের করি। তাহলে মেমোরি উইল বি ইকুয়াল টু, দেখেন আমার মিউজিক সিগন্যালের যে ডেটাটা সেটা আসতেছে কয় সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে আসতেছে 640 কিলোবিটস আসতেছে। তাহলে এখন 10 মিনিট যখন অতিক্রান্ত হবে তোর কত ডেটা আসবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, 640K, দিস ইজ ফর 1 সেকেন্ড। তাহলে এখন 10 মিনিট মানে 10 × 60 সেকেন্ড। তারপর আমার আবার এটা দুইটা চ্যানেলে স্টোর করতে হবে, তাহলে ডাবল করতে হবে আমার এখানে। তাহলে ডাবল করে দিলাম আমি। তাহলে এই হবে আমাদের রেজাল্ট। তাহলে কত আসবে উত্তর? উত্তর আসবে হচ্ছে 640 × 60 × 10 × 2 আসবে হচ্ছে 768। তার মানে আমাদের উত্তর আসতেছে হচ্ছে 768 মেগাবিটস। ওকে, আর এটাকে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন, 8 দিয়ে ভাগ দেন, কারণ কারণ 8 বিটে 1 বাইট হয়, তার মানে আমরা বাইটে কনভার্ট করলাম, তাহলে আসবে হচ্ছে 96 উত্তর। ঠিক আছে? সো দ্য অ্যান্সার উইল বি 96 মেগাবাইটস। ঠিক আছে? এত তাহলে মেমোরি আমার লাগবে। ওকে, সো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছেন, খুব ইন্টারেস্টিং এবং সহজ একটা প্রবলেম। নাও উই উইল মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম অন কমিউনিকেশন, হুইচ ইজ দিস। এখানে বলা হচ্ছে যে আমার একটা এএম সিগন্যাল আসতেছে, অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল আসতেছে, সেটাকে আমরা কি করতেছি, মিক্সার দিয়ে মাল্টিপ্লাই করতেছি। আর আমরা সিগন্যাল, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করতেছি ফ্রম আ লোকাল অসিলেটর। তো লোকাল অসিলেটর কি জেনারেট করতেছে, কস ওমেগা সিটি। ওকে, এখন এইটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাইড হয়ে তারপর আউটপুটটাকে আমরা বলতেছি যে দিস ইজ ইকুয়াল টু এসটি। এখন প্রশ্ন বলা হচ্ছে, মানে প্রশ্নে বলছে যে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস অফ এসটি। সো লেটস ডু দ্যাট। তাহলে আমরা এসটি কে কি লিখতে পারি, এসটি কে লিখতে পারি এরকম, দিস ইজ ইকুয়াল টু এসি প্লাস এমটি ইন্টু কস ওমেগা সিটি ইন্টু কস ওমেগা সিটি, কারণ মিক্সারের কাজ হচ্ছে মাল্টিপ্লাই করা সিগন্যালকে, বা ফ্রিকোয়েন্সি অ্যাডিশন বা সাবট্রাকশন করা, সেটা আপনারা পরে বুঝবেন। যাই হোক, বেসিক্যালি অ্যানালগ সিগন্যাল মাল্টিপ্লাই করতেছি। তাহলে আমরা এখানে কি করব, কস ইন্টু কস হয়ে যাচ্ছে না, এখানে এখানে কস আসতেছে আর এখানে কস মাল্টিপ্লাই হয়ে কস স্কোয়ার হয়ে গেল। এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা জানি 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos টুয়াইস থিটা, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে what will be the result? আমার রেজাল্ট আসবে এরকম, হাফ এসি প্লাস এমটি 1 প্লাস cos 2 ওমেগা সিটি। ঠিক আছে? তাহলে এটাকে এখন আমরা একটু ভাঙাই, আরো ভাঙাই। তাহলে আমার কি কি কম্পোনেন্ট আসবে, একটা আসবে এসি বাই 2, এটা একটা দেখতেই বোঝা যাচ্ছে এটা একটা ডিসি কম্পোনেন্ট। তারপর আমার আসবে হচ্ছে এমটি বাই 2, তারপর আমার আসবে এরকম যে এসি প্লাস এমটির সাথে cos 2 ওমেগা সিটিটা মাল্টিপ্লাই হবে আর কি। তাহলে এখানে এসি বাই 2 নিয়ে যাই, আমরা এখানে নিয়ে রাখি। তারপর আমরা কি করব, এমটির সাথে এভাবে মাল্টিপ্লাই করব,
আচ্ছা, আমি কিছু ক্যালকুলেশন আগে রাখছি বিকজ ইট ইজ টু হেক্টিক টু রাইট দেম ডাউন। আর আপনাদের সামনে আসলে আপনারা একটু বোর্ড হয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখন এমটির ভ্যালুটা বসাই নিছি, জাস্ট সিম্পল ইউনিটারি মেথডে মাল্টিপ্লিকেশন করছি, তারপর কি এমটির ভ্যালুটা বসাইছি। তো আমাদের এই হচ্ছে ইকুয়েশনটা দাঁড়ায়। এখন আমরা এখানে আরেকটু কাজ করব। ঠিক আছে, এই ইকুয়েশনে দেখেন এখানে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে cos 4000 পাইটি ইন্টু cos 2 ওমেগা সিটি। তার মানে আবার cos এ cos এ মাল্টিপ্লিকেশন। এখন আমরা জানি 2 cos a cos b is equal to cos a plus b plus cos a minus b। তার মানে আমরা ওই সূত্রটা এখন এবার আবার অ্যাপ্লাই করব। সো লেটস ডু দ্যাট। তাহলে আমার এখানে এটা একটা ডিসি কম্পোনেন্ট ac/2, এটার ফ্রিকোয়েন্সি তাহলে 0 হবে, আমরা একটু আগে থেকেই চিন্তা করে রাখি। আর আমার এখানে জাস্ট একটা cos কম্পোনেন্ট আছে, তার মানে একটা স্পাইক দেখা যাবে ইন দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অ্যাট 2000 ফ্রিকোয়েন্সি। আর এখানে আরেকটা ac/2 আছে অ্যামপ্লিটিউড, আর একটা আছে হচ্ছে আমার এখানে কি cos 2 ওমেগা সিটি। আর এখানে যেটা করতে হবে 2 cos a cos b, যেহেতু তাহলে আমাদেরকে একটা এক্সট্রা 2 বড় করতে হবে, এজন্য আমরা 2 দিয়ে ভাগও দিয়ে দিব, তাহলে ac/4। ওকে, আর এখানে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমরা একবারে তাড়াতাড়ি লিখে ফেলি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, cos, আমরা জানি cos a plus b, তাহলে 2 ওমেগা c প্লাস 4000 পাই t প্লাস cos 2 ওমেগা c মাইনাস 4000 পাই t। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি সবগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট চলে আসছে। তাহলে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 0, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত 4000 পাইটি। 4000 পাইকে যদি আমি ওমেগা সির সাথে মাল্টিপ্লাই মানে কম্পেয়ার করি, বা 2 পাই এফ সি বা 2 পাই এফ, তাহলে আমার এখানে ফ্রিকোয়েন্সি আসবে 2000। তাহলে 2 কিলো হার্টজে একটা স্পাইক পাবো আমরা কসের জন্য। আর এখানে 2 ওমেগা সি, তার মানে আমার এখানে 2 টাইমস অফ এফ সি ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আমরা বলতেছি 2 এফ সিতে আমরা আরেকটা স্পাইক পাবো। আর এখানে 2fc প্লাস 2000 এখানে একটা স্পাইক পাবো, আর এখানে 2fc মাইনাস 2000 এ আরেকটা স্পাইক পাবো। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো এখন আমরা লিখতে পারি চাইলে এখানে। তাহলে আমরা বলবো যে আওয়ার ফ্রিকোয়েন্সিজ আর, ঠিক আছে, আমরা একটা হচ্ছে f ইকুয়ালস 0, এটার কম্পোনেন্টটা হচ্ছে আমার ac/2। আরেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে হচ্ছে আমার 2000 বা 2 কিলোহার্টজ, 2k জাস্ট আমি এখানে লিখি, সেটার কম্পোনেন্টটা হচ্ছে হাফ। একইভাবে আমরা সবগুলো লিখে ফেলবো এখন। ওকে, সো আই হ্যাভ রিটেন অল অফ দেম ডাউন। তাহলে আমার এই হচ্ছে সবগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 1 2 3 4 and 5। I've got 5 frequency components. এখন আমরা যদি এটার ভিতরে একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকি, how will it look like? How will it look like? এখন আমরা ধরুন এই f দিলাম, this is our f0, অর্থাৎ এখানে আমার ডিসি ভ্যালুটা হবে। তাহলে এখানে আমরা একটা স্পাইক পাবো, সেটা কত ac/2। তারপর এটা হচ্ছে f at 0। তারপর এখানে আমার একটা হাফ আছে at 2000 হার্টজ, তাহলে আমরা ধরেন এটা হচ্ছে 2k। ওকে, তাহলে 2k তে একটা আসবে হাফ। এখন আমরা ডাবল সাইডেড স্পেকট্রাম আঁকবো। হ্যাঁ, তাহলে আমার এটা কিন্তু আরো অর্ধেক হয়ে যাবে। তাহলে আমার এখানে 1/4, ওখানে 1/4, 1/4 and 1/4 হিয়ার। তারপর আরেকটা কম্পোনেন্ট হবে 2fc তে, 2fc, তাহলে আমার এটা হয়ে যাবে ধরেন এইখানে চলে আসবে, এটা হচ্ছে 2fc। তাহলে আমার এখানে করসপন্ডিং মানে এখানে -2fc একটা আসবে। তাহলে 2fc তে কত পাবো, 2fc তে পাবো ac/2। তাহলে এটা যেহেতু আমার কম্পোনেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ac/4 হবে। এটার কম্পোনেন্ট হবে ac/4, এই কম্পোনেন্টও ac/4 হবে। জাস্ট ইগনোর দিস করসপন্ডিং ভ্যালুজ। ওকে, আমি এটা ac/2 টা ছোট আঁকছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আরো লম্বা হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা বড় করে দিই, সমস্যা কি, এরকম বড় হবে। তারপর ac/4 আবার আরো একটা আছে, এটা হচ্ছে 2fc প্লাস 2k, 2fc মাইনাস 2k। ওকে, তাহলে এই সব জায়গায়ও আরো কিছু ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাওয়া যাবে। ওকে, আমরা একটা কাজ করি, একটু ভ্যারিয়েশন আনি, দেখি একটু ইয়ে দিয়ে কালার দিয়ে। সো দিস উইল বি ac/8, বাট এদিকেও তো আসেই, এদিকেও করেসপন্ডিং দুইটা পাওয়া যাবে, ac/8, ac/8।
সো দিস ইজ আওয়ার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস, আর এগুলো হচ্ছে ম্যাগনিটিউডগুলো। হ্যাঁ, তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমরা তাহলে নেক্সট প্রবলেমে চলে যাব, হুইচ ইজ অন কন্ট্রোল সিস্টেম। ভেরি ইজি প্রবলেম এটাও। আমাদেরকে এখানে একটা ইয়ে দেওয়া আছে, কি বলে এটাকে, হ্যাঁ, দ্যাট ইজ ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, তো এটা তো দেখলেই বুঝছেন যে এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন। নাও উই আর রিকোয়ার্ড টু ফাইন্ড দ্য পিক টাইম। নাও দ্য পিক টাইম এর সূত্র আপনাদেরকে আমি শিখাইছি, যে পিক টাইম হচ্ছে টিপি পাই বাই ইমাজ, পাই বাই ইমাজ। এই একটা নিমোনিক্স আমি মনে রাখতে বলছিলাম, আমি আমার ব্যাচের যাদেরকে পড়াইছি। তাহলে ইমাজ বলতে কি, ইমাজিনারি ভ্যালু। তাহলে ইমাজিনারি ভ্যালু কোত্থেকে আসবে? ওয়েল, আমরা এই যে ইয়াটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এটাকে সলভ করব, ঠিক আছে? 2s প্লাস 16 এটাকে 0 ধরবো, এটাকে 0 ধরলে তারপর এটাকে সলভ করব আমরা ক্যালকুলেটরে। সো লেটস ডু দ্যাট। আমাদের 3 1 তারপর হচ্ছে 2 and we have got 16। তাহলে এটাকে সলভ করলে আমরা পাবো s will be equal to -1 প্লাস মাইনাস √15i। ওকে, তাহলে √15i। তাহলে এটাকে আমরা কিসের সাথে মিলাইতে পারি? সিগমা ডি প্লাস মাইনাস জিটা ওমেগা, ওমেগা ডি আর কি, ওমেগা ডি আই, হোয়াট এভার ইট ইজ। জাস্ট আমরা এটা বুঝি যে আমার এখানে ইমাজিনারি টার্মটা কোনটা, এটা হচ্ছে ইমাজিনারি টার্ম, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল, দিস ইজ দ্য রিয়েল টার্ম। তাহলে আমরা কোনটা নিব? আমরা ইমাজিনারি টার্মটা নিব। সো উইল প্লাগ ইন দ্য ভ্যালু √15 হিয়ার। তাহলে এইটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে? এত সেকেন্ড, ভেরি ইজি। তাহলে আমরা যদি ভ্যালু রেসপেক্টে চিন্তা করি, তাহলে আসবে হচ্ছে √15, it will give us a value of 0.81, okay, 0.81 seconds। এই এখন আমরা লাস্ট প্রবলেমটা সলভ করব, which is this one, electronics basically op amp with transients। এরকম একটা সার্কিট আমাদেরকে দেওয়া হয়েছে কোশ্চেনে, ওকে, এবং বলা হয়েছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দিস লোড রেজিস্টার। এই যে অপ এম্পের আউটপুটটা কানেক্টেড থ্রু আ লোড রেজিস্টার, এইখান থেকে কতটুকু কারেন্ট বের হবে সেইটা বের করতে হবে আমাদেরকে। তো কিভাবে করতে পারি আমরা এই প্রবলেমটা? এই প্রবলেমটা এতটাই ইন্টারেস্টিং যে ধরেন কনভেনশনাল ওয়েতে চিন্তা করলেও আসলে হবে না, ঠিক আছে? দেখেন, আমরা সাধারণত কোন অ্যাপ্রোচটা অবলম্বন করি ইন জেনারেল? আমরা করি কি, যে আমরা তো জানি যে কোনো কারেন্ট অপ এম্প দিয়ে ঢুকে না, আইডিয়াল অপ এম্প দিয়ে। তার মানে আমার এই যে 3 ভোল্ট ডিসি, এই 3 ভোল্ট ডিসিটা, 3 ভোল্ট ডিসিটা যখন এখানে একটা কিন্তু সুইচ আছে, ঠিক আছে? সুইচ অ্যাট টাইম জিরোতে সুইচটা ক্লোজ হয়, তখন এই ডিসি ভোল্টেজটা এইটার উপর মানে এটার সাথে লেগে যায়, ঠিক আছে? এই রেজিস্ট্যান্স এই সার্কিট বা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। তো টাইম জিরোতে যখনই আমার এই ভোল্টেজটা লেগে গেল সুইচটা ক্লোজ হওয়ার ফলে, তখন এখানে কি হবে? এই পর্যন্ত 3 ভোল্ট চলে আসবে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পজিটিভ নেটওয়ার্কটা কানেক্টেড হইছে দুইটা রেজিস্ট্যান্সের সাথে, ঠিক আছে? হয়ে তারপর গ্রাউন্ড হইছে। তো ওইখান থেকেই কিন্তু আপনি এই হিসাবটা হয়তো করবেন যে ঠিক আছে, যেহেতু আমার কোনো কারেন্ট পজিটিভ নোড দিয়ে ঢুকবে না, কারণ আমরা জানি অপ এম্পের কোনো নোড দিয়ে কারেন্ট ঢুকে না, তাহলে আমরা কি করব? আমরা এখানে, আমার তো এখানে 3 ভোল্টস আছেই, তাহলে আমি কি করব, যে বেসিক্যালি আমার যে কারেন্ট তৈরি হবে সেই কারেন্টটা তো 3 ভোল্ট হয়ে এই যে কারেন্টটা এদিক দিয়ে পাস করবে, এদিক দিয়ে চলে যাবে, কারণ কোনো কারেন্ট ওদিকে যাবে না। তার মানে কি এটি এই রেজিস্ট্যান্স দুইটা আসলে সিরিজে আছে। তাহলে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করব। ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করলে এই পয়েন্টে আমার ভোল্টেজটা কত পাবো? 1.5। তাহলে আমরা তো জানি যে একটা আইডিয়াল অপ এম্পে পজিটিভ মাথায় যেই ভোল্টেজ, নেগেটিভ মাথায় সে একই ভোল্টেজ, তার মানে এই ভোল্টেজটা হবে, নেগেটিভ মাথার ভোল্টেজটা হবেও 1.5। তো এই যে আপনি যে কাজটা করলেন, এইটাই সবচেয়ে বড় ভুল, বুঝছেন? এই কাজটাই করা যাবে না এখানে। এখানে এমন একটা সিনারিও হবে যে এখানে অপ এম্পের পজিটিভ এবং নেগেটিভ মাথার ভোল্টেজ সেমই না, ঠিক আছে? সেম না। তাহলে আমরা কিভাবে চিন্তা করব? দেখেন, এখানে আসলে অপ এম্পটা দিছে হচ্ছে একটা ফাঁকি হিসেবে, ঠিক আছে? শুভঙ্করের ফাঁকির মতন, মানে আপনাকে ডিভিয়েটেড করে দিছে চিন্তা ভাবনা থেকে। অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এটা বেসিক জাস্ট একটা নর্মাল একটা ট্রানজিয়েন্ট সার্কিট, ওকে? দেখেন, এখানে আমার 3 ভোল্ট ডিসি আছে, যখনই যে মুহূর্তে কানেক্টেড হলো, ধরেন আমি অপ এম্পটা এখন চিন্তা করাটাই বাদ দিয়ে দিই, লেটস সে, ঠিক আছে? তাহলে আমার কি থাকে, এখানে কি আসে? জাস্ট আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে যেটা গ্রাউন্ড করা 3 ভোল্টস। তারপর এখানে হচ্ছে আমার, ধরেন আমি সুইচটা দিয়ে দেই,
তারপর এখানে আমি একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, তারপর এই রেজিস্ট্যান্সটার হয়ে তারপর এখানে কি একটা এখানে একটা ক্যাপাসিটর হয়ে তারপর একটা রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ড হয়ে গেছে, তাই না? মাঝখান দিয়ে একটা অপ অ্যাম্প আছে, ইয়েস देयर ইজ, এখানে একটা অপ অ্যাম্প আছে, কিন্তু অপ অ্যাম্পের আসলে কোনো কাজ এখানে নাই। কিভাবে কাজ নাই? মানে কাজ নাই বলতে কি, দেখেন আমার অপ অ্যাম্পের ভিতর দিয়ে তো কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাই না? তাহলে এখানে যে মুহূর্তে আমার সুইচটা ক্লোজ হয়ে যাবে তখনই সেই মুহূর্তে এখান থেকে চার্জগুলো এদিক দিয়ে যাওয়া শুরু করবে, মানে কারেন্ট যাওয়া শুরু করবে, কারেন্ট যাওয়া শুরু করবে, আর এদিকে যখন আসবে তখন আর এখানে কিন্তু ঢুকতে পারবে না, তখন এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এসে পাবে ক্যাপাসিটরকে দেখবে। এখন ক্যাপাসিটর এই সিচুয়েশনে কীরকম বিহেভ করবে বলেন তো? সে কি ব্লক করে দেবে সব কারেন্ট? ওয়েল না, স্টার্টিংয়ে মনে রাখতে হবে, স্টার্টিংয়ে যখনই একটা সুইচ ক্লোজ হয় তখন এখানে হাই ফ্রিকোয়েন্সি জেনারেট হয়। হাই ফ্রিকোয়েন্সি কীভাবে জেনারেট হয়? আমার তো এখানে ডিসি ভোল্টেজ, আপনি স্যার এটা কিভাবে সম্ভব যে এখানে তো ডিসি ভোল্টেজ, তাহলে এখানে আবার এসি ভোল্টেজ কেমনে, মানে এসি কারেন্ট কিভাবে ফ্লো হয়? ওয়েল দেখেন, এখানে শুরুতে এই পয়েন্টে কারেন্ট ছিল না, কারণ কোনো ভোল্টেজ ছিল না, বিকজ সুইচটা অফ ছিল। যখনই সুইচটা অন করা হয়েছে তখন এখানে হিউজ পরিমাণে ভোল্টেজ এই পয়েন্টে চলে আসবে, তার মানে আইসি উইল বি ইকুয়াল টু সি ডিভিডিটি। আমরা জানি কারেন্ট কিভাবে ডেভেলপ করে, ক্যাপাসিটেন্স ইনটু ডিভিডিটি, ঠিক আছে? তো ভোল্টেজের চেঞ্জের কারণে। তো যখনই সুইচিং হয় এখানে হাই ফ্রিকোয়েন্সি, অনেক হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস জেনারেট হয়, আর আমরা জানি একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা মানে ওর ইয়াটা কি, এক্সি ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি, তাই না? তার 1/2 পাই এফসি তার ইম্পিডেন্সটা। তাহলে এখন অনেক হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার যখন জেনারেট হয় তখন এই ফ্রিকোয়েন্সিটা অনেক হিউজ হয়ে যায়, অনেক হিউজ ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তো তখন ইম্পিডেন্সটা তুলনামূলকভাবে তখন একদম কমে যায়, ফলে এইখানে যে কারেন্টটা আছে সেটা এখানে পাস করতে পারে, এখানে কারেন্ট পাস করতে পারবে। ওকে, সো কারেন্ট উইল পাস। তার মানে ইনিশিয়ালি এই ক্যাপাসিটরের কোনো ভূমিকাই নাই ইনিশিয়ালি, তাহলে ক্যাপাসিটর সুন্দর মতন বাইপাস করে কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে। তাহলে কারেন্ট যদি এদিক দিয়ে ফ্লো করে তাহলে দেখেন আমার বেসিক্যালি এখানে কিন্তু সিম্পল একটা এখানে একটা আরসি নেটওয়ার্ক, যেখানে একটা সুইচ আছে আর একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে এখন ইনিশিয়াল কন্ডিশন আমি কিভাবে লিখতে পারি? ইনিশিয়াল কন্ডিশনটা, ওয়েল দেখেন আমার ইনিশিয়াল এট টাইম টি ইকুয়াল 0, আমরা টি ইকুয়াল 0-তে হিসাবটা করব এখন। ফার্স্টে টি ইকুয়াল 0-তে আমার I0টা কত হবে? I0, well I0 will be equal to, এখানে ভোল্টেজ কত ডেভেলপ করছে? এখানে 3 ভোল্টস, আর VC0টা কত? একদম স্টার্টিং এ যেই মাত্র সুইচটা ক্লোজ হলো সেই মাত্র তখন কিন্তু এখানে কোনো ইনিশিয়াল কোনো ভোল্টেজ নাই, কারণ এখানে কিন্তু কোশ্চেনে বলেছে অ্যাজিউম জিরো ইনিশিয়াল ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর, সো এখানে কোনো ভোল্টেজ নাই, তার মানে কোনো বাধা নাই। তার মানে I0-তে ভোল্টেজটা হবে হচ্ছে আমরা শুরুতে ইকুয়েশনটা লিখি 3 মাইনাস VC0 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। তাহলে এখন তাহলে 3 মাইনাস 0 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 15K, তাহলে আমার 3/15 করতে হবে, আসবে উত্তর 200 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা আমরা স্টার্টিং কারেন্ট। তাহলে এই কারেন্টটা যখন এদিক দিয়ে প্রবাহিত হবে তখন এই দিক দিয়ে একটা তাহলে ভোল্টেজ ড্রপ হবে, তাই না? তাহলে এই ভোল্টেজ ড্রপটা কত? তাহলে আমরা ধরেন এই পয়েন্টটাকে বললাম VRK, যেহেতু এখানে RK বলছিল রেজিস্ট্যান্স, therefore VRK at 0th moment it will be, কারেন্ট আমরা জানি 200 আর রেজিস্ট্যান্স হচ্ছে 5K, সো 200 মাইক্রো ইন্টু 5K করব, তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, এখানে আসবে 1 ভোল্ট, তাহলে এখানে 1 ভোল্ট ডেভেলপ করবে, এই পয়েন্টে 1 ভোল্ট ডেভেলপ করবে। ঠিক আছে, এখন এখানে 1 ভোল্ট ডেভেলপ করছে, আর ক্যাপাসিটরের কিন্তু ইনিশিয়াল কোনো চার্জ ডেভেলপ করেনি, তাহলে ইনিশিয়াল ভোল্টেজ ওর 0, তার মানে এই পয়েন্টে অ্যাকচুয়ালি তার মানে ভোল্টেজ কত? এই পয়েন্টের অ্যাকচুয়াল ভোল্টেজ হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ 1 ভোল্ট। কিন্তু আপনি যদি ওইভাবেই চিন্তা করতেন যে এখানে 3 ভোল্টস ডিসি আছে পজিটিভের মাথায়, আমার তো এখানে একটা সিরিজ নেটওয়ার্ক আছে, তার মানে এখানে আমি ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করি, তাহলে এইখানে আমার কত আসবে? এখানে 1.5। তাহলে দেখেন তো দুইটা কিন্তু দুই রকম ভ্যালু, তাই না? দুইটা দুই রকম ভ্যালু না? তার মানে আমরা ওই যে যেভাবে সাধারণত করে থাকি এইটা এই সিস্টেমে করা যাবে না,
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট। তাহলে আমরা স্টার্টিং ভোল্টেজটা পাইলাম, স্টার্টিং কারেন্টটা পাইলাম। এখন what will happen after some time goes by, তখন কি হবে? তাহলে আমরা সার্কিটটা আবার একটু আঁকি। ওকে, তাহলে আমরা সার্কিটটা আবার এখানে আঁকলাম, আর এখানে আমি একটা দিব VC0, VCT দিব, হ্যাঁ, আফটার টাইমটি এখানে ডেভেলপ ভোল্টেজ হচ্ছে VCT। তাহলে এখন আমরা এই সার্কিটটা যদি আপনাদের কাছে একটু বিদঘুটে লাগে, আরো সিম্পল করে রাখতে পারেন চাইলে আপনারা। জাস্ট এইভাবে দেখেন, এইভাবে নেন, এই এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ক্যাপাসিটর, এখানে আরেকটা রেজিস্ট্যান্স। সিম্পল সার্কিট, কিন্তু ভেরি সিম্পল সার্কিট। সো দিস ইজ your RK and this is your R and this is your VC at time t, ভোল্টেজের টাইম t। তাহলে ক্যাপাসিটর স্লোলি ভোল্টেজ ডেভেলপ করা শুরু করবে, সেটা তো আপনারা জানেনই। তাহলে at time t কি হবে? at time t কি হবে? আমরা জানি যে ইনফিনিট সময় পর, এই এই সুইচটা ক্লোজ হওয়ার ইনফিনিট সময় পরে আমার এখানে ক্যাপাসিটরের টোটাল ভোল্টেজ কত হয়ে যাবে? 3 ভোল্ট কিন্তু হয়ে যাবে তখন। তাহলে আমরা লিখতে পারি কিন্তু যে VC at infinity equals 3 volts. Okay, so what is the general equation for time t, for any time t? VCT will be equal to VC infinity plus VC at 0 minus VC infinity e to the power minus t by RC, তাই না? তাহলে কত হবে? 3 minus 0 minus 3 e to the power minus t by RC. ওকে, তাহলে এটাকে কি লেখা যাচ্ছে? 3 minus 3 e to the power minus t by RC. Okay, so now that my total voltage in the capacitor at time t is 3 minus 3 e to the power minus t by RC, এখন আমরা এই টোটাল সার্কিটের কারেন্টটা কিন্তু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা যদি I হয় তাহলে আমরা লিখতে পারি I will be equal to এই ভোল্টেজটা, এক্সকিউজ মি, 3 minus 3 e to the power minus t by RC, অর্থাৎ আমি বেসিক্যালি কিন্তু KVL করতেছি, আর কিছু না, জাস্ট KVL। ওকে, আমরা যদি এভাবে হিসাব করি যে -3 প্লাস VC প্লাস কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স প্লাস রেজিস্ট্যান্স, এটা করে তারপর কি কারেন্টটা বের করব, রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে দেব, শেষ। এভাবে করব আমরা। তাহলে এখানে টোটাল আর রেজিস্ট্যান্সটা আসবে, তাহলে ইট উইল বি ইকুয়াল টু দিস 3 divided by 15 কে e to the power minus t by RT into C. সো রেজাল্ট কত আসবে দেখি। আমাদের রেজাল্ট আসবে 3 divided by 15 10 to the power 3 e to the power minus, এখন for I equals what? I 5 মিলিসেকেন্ডের জন্য কত? তাহলে t এর জায়গায় এখন আমরা জাস্ট 5 মিলিসেকেন্ড বসাই দিব। তাহলে 5 10 inverse 3 divided by total resistance হচ্ছে 15k into 0.1 microfarad, তাহলে আসছে আমাদের 7.13 10 to the power minus 6 ampere. তাহলে this is our current flowing through the resistance RK. So this is the answer. এখন এটা তো খুব জটিল একটা সার্কিট ছিল। How do we know that this is correct? Well, আমি আপনাদের প্রুফের জন্য আমরা কিন্তু এটা পিস পাইসে আমি নিচে সিমুলেট করে এটার উত্তর কিন্তু ভেরিফাই করছি। ঠিক আছে, সো লেটস লুক এট দ্য সিমুলেশন। এই হচ্ছে আমার সার্কিট, ঠিক আছে, পিস পাইসে। নাও এই সার্কিটে দেখেন আমরা এখানে জাস্ট একটা কারেন্টের বসাইছি, অ্যামিটারের যে নবটা বসাইছি। এখন লেটস সিমুলেট দিস, রান। ওকে, দেখি সিমুলেশনে কি রেজাল্ট দেয়। সো দিস ইজ আওয়ার কারেন্ট ট্রানজিয়েন্ট ভ্যালু। দেখেন 0 সেকেন্ডে একদম 200 মিলি অ্যাম্পিয়ার ছিল। দেখেন আমরা কিন্তু বের করছি, আমরা কিন্তু ঠিকই বের করছি এইটাই। লেটস সি, এই দেখেন আমরা কিন্তু বের করছিলাম ইনিশিয়াল কন্ডিশনে 200 মাইক্রো অ্যাম্পিয়ার, সেটা কিন্তু আসছে।
তারপর আস্তে আস্তে কারেন্টটা কি ফল করতে থাকবে, কারণ ক্যাপাসিটর চার্জ হতে থাকবে এই কারণে। আর আমরা এখন দেখতে চাইছি 5 মিলি সেকেন্ড আসলে কত। তাহলে আমরা একটা কাজ করি, প্লটে গিয়ে আমরা ট্রেস করি। ট্রেসে গিয়ে আমরা কার্সার দিই, কার্সার দিয়ে এই যে আমরা একদম 5 মিলি সেকেন্ডে নিয়ে যাই। এই যে 5 মিলি সেকেন্ড, এই দেখেন খেয়াল করেন, এই যে এটা এই হচ্ছে আমার 5 মিলি সেকেন্ডটা y1, খেয়াল করেন এই যে কার্সারটা 5 মিলি সেকেন্ডের ভ্যালুটা কত, 7.07, 7.07 ইউ, দ্যাট মিনস 7 মাইক্রো অ্যাম্পিয়ার। দেখেন তো আমরা কি রেজাল্ট বের করছি, 7 মাইক্রো অ্যাম্পিয়ার বের করছি। তার মানে আমাদেরটা হইছে, আমাদেরটা হইছে। আরো ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই যে আমাদের ভিসিটা দেখেন, এই যে ক্যাপাসিটরের ভোল্টেজটা আমরা কি বলছি, ক্যাপাসিটর আস্তে আস্তে ভোল্টেজ গেইন করতে 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 তার সে তো একদম ফুললি 3 ভোল্টস হয়ে যাবে, তাই না? তো এই যে এই ইকুয়েশনটা, এটাও যদি আমি প্লট করতাম, হোয়াট উড হ্যাপেন, মানে আমরা কিরকম দেখতাম, আমাদের কিন্তু আমাদের ভোল্টেজের গ্রাফটা কিন্তু এটা আসতো, ভিসির ভার্সেস টাইম। ইনিশিয়ালি ভোল্টেজ 0, আস্তে আস্তে সে স্যাচুরেট করে 3 ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন তো এই গ্রাফ, এই ইকুয়েশনটা কি পাওয়া যায় কিনা দেখি আমরা, আমরা সিমুলেট করে দেখি। আমরা এখানে কি করব, ভোল্টেজ থ্রু দ্য ক্যাপাসিটর, রাইট? সো আমরা এখানে ভোল্টেজ ডিফারেন্সের যে নবটা সেটা আমরা পিক করব, এখানে এই ভোল্টেজটা নিব আমরা, আমরা এটা এদিকে দিলাম, এই পয়েন্টে আর এই পয়েন্টে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটার ইয়াটা দেখি। এই দেখেন, খেয়াল করেন, এই দেখছেন, এই দেখেন আমার শুরু ছিল, শুরুতে ভোল্টেজের ভ্যালু, ক্যাপাসিটর ভোল্টেজ ভ্যালু 0 ছিল, আস্তে আস্তে যত সময় গেছে তত কি একদম সে 3 ভোল্টস হয়ে গেছে, ওই দেখেন 3 ভোল্টস। ঠিক আছে, তার মানে সে 3 ভোল্টে গিয়ে স্যাচুরেট করবে। আর আমরা এই যে কারেন্টটাও তো দেখলেনই, তাহলে মোটামুটি আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই প্রবলেম সলভ করতে হয়। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.2 মিলি অ্যাম্পিয়ার আমি একটা জায়গায় সলিউশন দেখছি, দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হয়। If you have liked this video, please give a thumbs up and tell your friends about it. আবার দেখা হবে অন্য একটা ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। গতকাল আপনার 31শে জানুয়ারি শেষ হয়ে 31শে জানুয়ারি 2025 শেষ হয়ে গেল কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের AE পরীক্ষাটা, জব এক্সামটা। এটার এক্সাম টেকার ছিল বুয়েট। আমরা এটার সলিউশন দিতে চাচ্ছি। আমরা একদম নন ডিপার্টমেন্টাল এবং ডিপার্টমেন্টাল একদম পুরোটা কভার করার চেষ্টা করব আমাদের এই ভিডিওটাতে ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমরা বাংলা দেখতে পাচ্ছি। প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাউরুটি কোন ভাষার শব্দ। তো এমনিতে এই প্রশ্নটার উত্তর হচ্ছে গিয়ে পর্তুগিজ শব্দ। তো একটু আমরা জানলাম, তবে পর্তুগিজ আরো বেশ কিছু শব্দ আছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন হচ্ছে গিয়ে পাদ্রি, তারপর হচ্ছে গিয়ে চাবি, তারপর আছে আপনার বালতি, তারপর গির্জা, তারপর আনারস। হ্যাঁ, তো এরকম বেশ অনেকগুলো শব্দই আসলে পর্তুগিজ, যে শব্দগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তো ভিডিওর প্রথমেই বলে নেই, আমি হচ্ছে জাহিদ, এক্স ট্রিপলি বুয়েট, বর্তমানে অ্যাটমিক এনার্জিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। এবং আমার সাথে রয়েছে সাকিব ভাই, উনিও ট্রিপলি, এক্স ট্রিপলি বুয়েট, এবং তিনি ঢাকা ওয়াসাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। তো আমাদের খুবই শীঘ্রই থার্ড ব্যাচটা শুরু হতে যাচ্ছে। থার্ড ব্যাচটা আমরা আসলে অনেক কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করেছি। আগের ব্যাচগুলোতে আমরা যেমন 60-70টা ক্লাস রাখতাম, এখানে হয়তো আরো বেশি রাখতে হবে। এখানে টাইম ডিউরেশনও বাড়াতে হবে। আমাদের টার্গেট হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্সড লেভেলের আপনাদেরকে দক্ষ করে গড়ে তোলা। এটা হচ্ছে কি আমাদের মেইন মটো। তো বর্তমানে আর্লি বার্ড অফার চলছে। তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হচ্ছে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এতে আপনি আমাদের ব্যাচে এনরোল হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ফাইন। আমরা আবার আমাদের সলিউশনে ব্যাক আসি। আমাদের এখানে শীতার্থের সন্ধি বিচ্ছেদ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। শীতার্থের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত। এখানে শীত যোগ ঋত, হ্যাঁ, এটা হচ্ছে ঋকার। আমি যেহেতু নন ডিপার্টমেন্টাল পড়াচ্ছি, থার্ড ব্যাচে নন ডিপার্টমেন্টাল একদম বিসিএস এর আঙ্গিকে আপনাদেরকে পড়ানো হবে ইনশাল্লাহ। একদম ক্লাসে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনাকে বুঝিয়ে পড়িয়ে দেওয়া হবে। আগের ব্যাচগুলোতে যেমন করা হয়েছে যে কিছু সাজেশন দিয়ে দিয়েছিলাম, কিছু শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, জাস্ট ওরকমের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। একদম ডিটেইলস একটা আলোচনা আসলে নন ডিপার্টমেন্টাল পোর্শনটাতে আপনি দেখতে পাবেন আমাদের থার্ড ব্যাচটাতে।
তো যাই হোক, যে ভাইয়া সলিউশনের মাঝখানে এত অ্যাডভার্টাইজ করতেছেন, আমরা ওইটা না করি, আমরা আবার আমাদের সলিউশনে ফুল রিদমে ফিরে যাই। তো শীতার্ত হচ্ছে শীত যকৃত। এটার মতন আপনি আরো দেখতে পাবেন, যেমন ফর এক্সাম্পল ভয়ার্ত। হ্যাঁ, ভয়ার্ত যদি দেখতে পান, ভয় যকৃত। হ্যাঁ, এই যে অকার এরপরে রি পাওয়ার কারণে এই রফলাটা এসেছে। এরপর রাষ্ট্রপতি, আমি আমার কাছে যে কোশ্চেনটা পৌঁছেছে এখানে রাষ্ট্রপতি এভাবে বলা আছে, খুব সম্ভবত এখানের এটা আসলে কি বাচক শব্দ সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছে আমার ধারণা। তো রাষ্ট্রপতি হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। হ্যাঁ, নিত্য পুরুষবাচক শব্দ। আর যদি লিঙ্গের কথা বলে, তাহলে যদি নিত্য সম্পর্কিত কোনো ব্যাপার স্যাপার না থাকে, তাহলে উভয় লিঙ্গ আপনি দিয়ে দিবেন। তো নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ আরো অনেক কিছু হয়, যেমন কবিরাজ। হ্যাঁ, কবিরাজ, তারপর আপনার হয় ঢাকি, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। তারপর হয় কৃতদার, তারপর হয় বিচারপতি। হ্যাঁ, একটা মহিলাও যদি জাস্টিস হয়, তাহলে তাকে কিন্তু স্যার বলে ডাকে। হ্যাঁ, তাকে কিন্তু স্যার বলে ডাকে। একজন মহিলা যদি পুলিশও হয়, পুলিশের বড় বড় অফিসার যারা আছে তাদেরকে কিন্তু স্যার বলে ডাকে। আপনারা যারা পিএসসি তে ভাইবা দিয়েছেন, তারা এই জিনিসটা খুব ভালোভাবে জানার কথা। তাদেরকে কিন্তু স্যার বলে ডাকা হয়, মহিলা হলেও স্যার। হ্যাঁ, স্যার। কারণ এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। এরপর আম, পুস্তিকা শব্দে ইকা। হ্যাঁ, এখানে পুস্তিকা, এখানে আছে পুস্তক যোগ ইকা, এমন একটা প্রত্যয় আসলে ব্যবহার করা হয়েছে। এবং এই ইকাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা যদি আপনাকে কোশ্চেন করে, তাহলে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গিয়ে ক্ষুদ্রার্থে। ক্ষুদ্রার্থে এখানে ইকাটা স্ত্রী প্রত্যয়, সেই প্রত্যয়টা ব্যবহার করা হয়েছে। এই ক্ষুদ্রার্থে স্ত্রী প্রত্যয়ের ব্যবহারের আরো বেশ কিছু এক্সাম্পল আছে, যেমন নাটিকা, তারপর আপনার হয় গীতিকা। হ্যাঁ, এরকম। এবার পর্বতের বহুবচন, এটা একদম পর্বতমালা। হ্যাঁ, পর্বতমালা। আহ আপনারা একটা জিনিস কমেন্ট করেন তো, আমি যদি হস্তি বলি, তাহলে হস্তির বহুবচন কি হবে, সেটা একটু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন। আচ্ছা, এরপর ইংলিশে আমরা আসি। ইংলিশে কিছু কিছু কোশ্চেন মানে হাফ হিসেবে পৌঁছেছে, কিছু কিছু অ্যান্সার সহ পৌঁছেছে আমার কাছে। এজন্য আমি মোটামুটি ভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করবো ওইভাবেই। তাস্কিনস বোলিং ইজ ফাস্টার দ্যান অ্যাকুরেট। ওকে, ফাস্টার দ্যান অ্যাকুরেট। অনেক স্পিডে বল করে, আমাদের 140 প্লাস, হ্যাঁ, 145 এর মতন চলে যায় মাঝে মাঝে স্পিডটা। তবে লেন্থটা খুব বেশি একটা একুরেট এখন পর্যন্ত আমরা একদম ইন্টারন্যাশনাল লেভেলে দেখতে পাইনি। তবে আমরা আশা করি যে তিনি তার বোলিং কে আরো শানিত করবেন, আরো সুইং মাস্টার হবেন। আচ্ছা, এরপর অ্যাকুয়েন্টেড এর পর খুব সম্ভবত এখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। আমরা জানি অ্যাকুয়েন্টেড এর পর উইথ হয়। আর অ্যাকুয়েন্টেড উইথ মানে হচ্ছে কি, আপনি কোনো কিছুর সাথে ধরেন পরিচিত, পরিচিতি আছে আপনার। যেমন আমার হচ্ছে কি ত্রিপলির সাথে পরিচিতি আছে, আমার হচ্ছে নন ডিপার্টমেন্টালের সাথে আমার পরিচিতি আছে, এটার জন্য আমরা অ্যাকুয়েন্টেড উইথ এই জিনিসটা ইউজ করব। হ্যাঁ, কোনো কিছুর সাথে পরিচিত থাকা বা ফ্যামিলিয়ার টু, এরকম একটা জিনিস বুঝা। এরপরে অনেকটা পাওয়ার সেক্টরের যেই এমসিকিউ বোঝা যাচ্ছে। পায়রা, আমরা জানি 1320 মেগাওয়াট প্ল্যান্ট ইউজেস বিটুমিনাস বা সাব বিটুমিনাস কাইন্ড অফ কোল, আসলে ওই জায়গায় ইউজ করা হয়। আর আরেকটা এমসিকিউ এসেছে, কোল হচ্ছে গিয়ে মেনলি ফসিল ফসিল ফুয়েল। এরপর পাওয়ার জেনারেশনে বাংলাদেশে আসলে কোন ফুয়েলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, আমরা জানি ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস যতটুকু উত্তোলন করা হয়, সেটার 55% কিন্তু শুধু বিদ্যুৎ উৎপাদনেই ব্যবহার করা হয়। আমাদের যত আমাদের যত বিদ্যুৎ উৎপাদিত হয় আমাদের দেশে, সেটার অলমোস্ট 60% বিদ্যুৎই কিন্তু গ্যাস থেকে আসলে আহ, তৈরি করা হয়। তো এটা একদিক থেকে আমাদের জন্য ব্লেজিং যে আমাদের আল্লাহর মধ্যে অনেক গ্যাস আছে, কিন্তু 10-15 বছর পর এই গ্যাসের মজুদ এত বড় থাকবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সেই সময়টা আসলে আমাদের কি হবে, সেটার জন্য একটা ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। তো আমরা আমাদের রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা কিছুটা ব্যাকআপ দিতে পারবে, কিন্তু সেটা যথেষ্ট না, আরো অনেক লাগবে আসলে। হ্যাঁ, আপনারা যারা খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে রূপপুরের জন্য স্পিনিং রিজার্ভ, এটা নিয়ে আমি পার্সোনালি কাজ করেছি। পিডিবি কে চিঠি দেওয়া, পিডিসিবির কাছে বলে আসা, এই জিনিসগুলো আমি পার্সোনালি করেছিলাম। তো এই স্পিনিং রিজার্ভের জন্য পিডিবি মোটামুটি যে গ্যাস পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, সেগুলোকে রেডি রাখতেছে স্পিনিং রিজার্ভের জন্য। হ্যাঁ, তো এটার ভবিষ্যৎ কি আসলে, বা আমাদের গ্যাসের যদি
একদম সংকটময় অবস্থা চলে আসে 10-15 বছর পর, তখন আসলে কি হবে, এটা আসলে একটু কনসার্নিং ব্যাপার। হ্যাঁ, তো মানে কোনো কিছুতেই, মানে কোনো দেশেরই আসলে কোনো একটা জিনিসের উপর নির্ভরশীল থাকা উচিত না। যেমন ধরেন আমরা বিদেশে কাপড় রপ্তানি করি, হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস, এটা থেকে আমাদের 96%, 95% আমাদের বাইরের ইনকাম আসে। তো এটা ভালো একটা জিনিস না, হ্যাঁ, এটা ভালো একটা ব্যাপার না, এটা দেশের জন্য সুখকর ব্যাপার না আসলে। আচ্ছা, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ইম্পোর্ট ফ্রম নেপাল, নেপাল থেকে জলবিদ্যুৎ আসলে আমাদের দেশে ইম্পোর্ট করা হবে। আমার জানা মতে 40 মেগাওয়াট, খুব সম্ভবত 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আসলে বাংলাদেশে ইম্পোর্ট করা হবে নেপাল থেকে। হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ সোলার প্ল্যান্টস? এখানে অনেক যথেষ্ট জায়গা লাগে, আসলে অনেক জায়গার প্রয়োজন হয়। এমনিতে জিনিসটা সস্তা, যে আপনি কিনলেন একটা সোলার, একটা ইয়ে কিনলেন আর ছাদের উপরে রেখে দিয়ে আসলেন, প্রডিউস হলো, কিন্তু খুব বেশি আহামরি প্রডিউস হবে না। হ্যাঁ, তো অনেক বেশি জায়গা আসলে সেখানে দরকার হয়। এটার জন্য বর্তমানে কি করে, যেহেতু অনেক বেশি জায়গা দরকার হয়, অনেক জায়গায় এরকমও করেছে, গাইবান্ধা বা আরো কিছু কিছু জায়গায় সোলার প্ল্যান্ট উপরে, এটার মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। সেটা খুব বেশি না, ধরেন 3 মেগাওয়াট, 5 মেগাওয়াট, এরকম কিছু একটা। তো আর নিচে হচ্ছে গিয়ে গরুর খামার, মুরগির খামার, হাঁস মুরগির চাষ হচ্ছে। হ্যাঁ, শেডের মধ্যে, যেই ছায়াযুক্ত স্থানটাতে, ওই জায়গায় এগুলোর পালন হচ্ছে। তো এটা জিনিসটা ভালো, আসলে দুইটার ইনকামে আসলো। তো এইভাবে আমরা কাজে লাগাতে পারি। ইনফ্যাক্ট যত গভর্নমেন্ট অফিস আছে সবগুলোর উপরে লাগানো উচিত আমি মনে করি, যে ভাই একটু পাইলেও ভালো। একটু পাইলেও ভালো। আচ্ছা, বাংলাদেশ গভর্নমেন্ট কোন এনার্জিকে প্রায়োরিটি দিচ্ছে? হাইড্রো, সোলার, বায়োম্যাস। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে গিয়ে টাকা দিয়ে কিনা লাগে না, তাই না? টাকা দিয়ে কিনা লাগে না, তো এটাতেই দিয়ে দেওয়া হবে। প্রিভেন্টিভ মেনটেনেন্স ইন কোল পাওয়ার প্ল্যান্ট ইজ ডান বাই, এটা আসলে এমসিকিউ তে কি কি অপশন ছিল সেটা ছাড়া আমি বলতে পারতেছি না। এটা আসলে অপশন গুলো দেখতে হবে, সেটা আমার কাছে পৌঁছায় না। এমনিতে আমরা যেটা জানি যে একটা পাওয়ার প্ল্যান্টের প্রিভেন্টিভ মেনটেনেন্স কিরকম হয়, যেমন আমাদের ইন্সপেকশন করতে হয় রেগুলার। হ্যাঁ, ইন্সপেকশন এই জিনিসটা অবশ্যই থাকতে হবে। এটার পাশাপাশি ডেইলি রিপোর্টটা দেখতে হবে, রিপোর্টিং করতে হবে। এটার পাশাপাশি রিপোর্ট গুলো রিভিউ করতে হবে, এবং রিভিউ অনুযায়ী জিনিসগুলা ইমপ্লিমেন্ট বলেন বা ইনস্টলেশন বলেন, ওই কাজগুলো করতে হবে। তো এটা আসলে অপশনে কি ছিল ওই অনুযায়ী একটা অ্যান্সার দিতে হবে। আমি ব্যাপারটা আসলে আমার কাছে পৌঁছায় নাই। হুইচ এনভায়রনমেন্টাল পলিউশন ইজ কজড বাই কোল পাওয়ার প্ল্যান্ট? অনেক বেশি কার্বন ইমিশন হয়। হ্যাঁ, অনেক বেশি কার্বন ইমিশন হয়, এজন্য উন্নত দেশগুলা গরিব দেশগুলাকে কিন্তু এই কার্বন ইমিশনের জন্য একটা টাকা দেয়। আমি আপনাদেরকে আহ যদি এই ব্যাপারটা নিয়ে পড়াই ভবিষ্যতে নন জিকের মধ্যে, তখন আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত ইনশাল্লাহ। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি নন ডিপার্টমেন্টাল পোর্শন। এরপর আমরা নন ডিপার্টমেন্টাল ম্যাথটা দেখব। ওকে, তো অ্যানালাইটিক্যালে একটা ম্যাথ এরকম বলা হচ্ছে যে ইফ আ কিউব ইজ পেইন্টেড ইন অল অফ ইটস সাইডস, তো ধরেন সব দিকে লাল রং করা হয়েছে, যে এরকম একটা কিউবকে এরকম সব দিকে লাল রং করা হয়েছে। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, যেহেতু ভিতরে লাল হয়ে গেছে। আমরা একটু নীল দিয়ে দিই, দেখি নীলটা ফুটবে কিনা। ফুটতেছে না, আমরা একটু ইয়েলো নিয়ে নিই। হ্যাঁ, তো বলতেছে যে প্রথমে রং করছেন, ধরেন লাল রং করছেন ফর এক্সাম্পল সবগুলাকে, এরপর কি করছেন, ডিভাইডেড ইনটু 64 স্মল কিউবস। এই যে এটারে কাইটা কাইটা 64টা স্মল কিউব করছেন। দেন হাউ মেনি স্মল কিউবস উড হ্যাভ থ্রি সাইডেড পেইন্টেড? তো ধরেন ছোট একটা কিউবের তিনটা সাইড পেইন্ট থাকবে, এরকম কয়টা কিউব আছে? তো আপনি এই কিউবটার দিকে তাকান, এই যে এই জায়গায় যে কিউবটা আপনি দেখতে পাচ্ছেন একদম কর্নারে, এখানে দেখেন এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এই তিনটা সাইড কিন্তু আপনার কি করা, তিনটা সাইড কিন্তু পেইন্ট করা। ঠিক একইভাবে এই যে এই সাইডেও আপনি পাবেন, এই যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, আর আরেকটা উল্টা সাইডে আছে। এই সাইডেও ঠিক সেম, এই যে দুই সাইড দেখতে পাচ্ছেন, তার উল্টা সাইডে আরেকটা আছে, এখানেও সেম দেখতে পাবেন আপনি। তো আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখান থেকে বুঝলাম যে এখানে একটা সাইড দেখতে পাচ্ছেন, পিছনে আরো দুইটা আছে। হ্যাঁ, এই যে এইদিকে একটা আছে, এদিকে একটা আছে। তো উপরের সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে চারটা কিউব এরকম, যে তিন দিক থেকে পেন্ট করা। আবার নিচের দিক থেকে ওই যে ধরেন এটা,
এটা নিচে তলায় একটা আছে, ওইটা আমরা দেখতে পাচ্ছি না। আবার এখানে একটা আছে, উল্টা সাইডে একটা আছে, আর নিচে তলায় একটা আছে। তো উপরে চারটা, এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। এখানেও একটা, দুইটা, তিনটা, আর আরেকটা আছে একদম ভিতরে কর্নার, ওটা দেখতে পাচ্ছি না, চারটাই হবে। তো চারটা চারটা আটটা কিউব আসলে তিনটা সাইড পেইন্ট করা। তাহলে আমরা বলতে পারি 4 + 4, তার মানে 8 হচ্ছে কি আপনার অ্যান্সার। আসলে এটা ম্যাথ করার কিছুই নেই, এটা এইভাবে মাথা খাটায় বুদ্ধি খাটায় আসলে বের করা। ওকে, এখানে বলা হচ্ছে যে কয়টা ট্রায়াঙ্গেল আছে, অনেক ঘিজিমিজি একটা জিনিস দিয়ে দিছে। এটা আসলে খুব শর্টকাটে সলভ করার কোনো ওয়েও নাই, এই জন্য আসলেই বেশ প্যারাদায়ক। আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তারাও মেন্টাল এবিলিটিতে এরকম বিশ্রী বিশ্রী প্রবলেম দেখতে পাবেন। তো যাই হোক, কিছু করার নাই, আমরা হচ্ছে কি এর জন্য কি করি, ছোট ছোট ট্রায়াঙ্গেল গুলা ফার্স্টে দেখার চেষ্টা করি। এরকম ছোট ছোট ট্রায়াঙ্গেল কয়টা আছে, যে 1, 2, 3, 4, 5, 6টা। তো এক দাগ ওলা, মানে ভিতরে কোনো দাগ নাই, এরকম ট্রায়াঙ্গেল আছে হচ্ছে কি আপনার 6টা। আমরা এখানে লিখলাম 6 প্লাস দুই দাগ ওলা ট্রায়াঙ্গেল। এবার আমরা খুঁজবো দুই দাগ ওলা ট্রায়াঙ্গেল কোনটা, এই যে এটা কিন্তু দুই দাগ ওলা ট্রায়াঙ্গেল। আমরা ছোটগুলা সব মুছে দিই, ওই 6টা তো আমরা লিখেই ফেলছি। দুই দাগওয়ালা ট্রায়াঙ্গেল আমরা একটু খুঁজি। এই যে এইখানে আপনি দেখেন দুই দাগওয়ালা ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ, এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত, তাহলে এই জায়গায় একটা আছে, হ্যাঁ, এখানে একটা আছে, আবার এই যে এইখানে একটা আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার আম, দুইটা হলো না, তারপর এই যে এদিক থেকে দেখেন একটা আছে, হ্যাঁ, এদিক থেকে একটা আছে, তিনটা হলো। আর 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 আমরা দেখতে পাচ্ছি না, আমরা তিনটা দেখতে পাচ্ছি, তো 3 প্লাস। এবার দেখেন আমরা এগুলো একটু মুছে দিই, দুই দাগওয়ালা গুলা পাইছি আমরা। এরপর দেখেন, আহ আচ্ছা আমরা এটার কথা কি বললাম, আচ্ছা আবার একটু বলি, এই তিনের ব্যাপারটা আবার একটু বলি, একটু কনফিউজ হয়ে গেছি আমি। এই জায়গায় একটা ছিল, এই জায়গায় একটা ছিল, তাই না? আর এই জায়গায় একটা ছিল, এইভাবে তিনটা। আচ্ছা, আচ্ছা নাম মুছা। আবার এই যে মাঝখানের যে কর্ণের মতন দাগটা, এই দাগের জন্য এই সাইডে একটা, এই সাইডে একটা, ঠিক আছে। আচ্ছা এদিকেও তো একটা ছিল, এই যে এখানে তিনটা না, এখানে চারটা ছিল দুই দাগওয়ালা। এই যে এমনিতে এইটা একটা, আবার বলি আমি, এটা একটা, হ্যাঁ, এই যে এটা একটা, এটা একটা, ক্রস করে। আবার এই যে মাঝখানে এই দাগটা ফাললা, এই যে এটা একটা, আবার মাঝখানে এই দাগটা ফেললা, এটা একটা, তো চারটা আসলে ছিল। আচ্ছা, সরি, এই 4 হবে, মানে 3 প্লাস না, 4 প্লাস। আচ্ছা এরপর এটা দেখেন, এই যে পুরা বড় একটা, দেখতে পাচ্ছি আমরা পুরা বড় একটা, হ্যাঁ, আবার মাঝখানের এই দাগটার জন্য, মাঝখানে যে কর্ণের মতন দাগটা, সেই কর্ণের মতন দাগটার জন্য এই সাইডে একটা হয়েছে, ওই সাইডে আরেকটা হয়েছে, তো দুইটা প্লাস আপনার এই যে যেটা বললাম, এই সাইডে একটা, আমি এগুলো সব মুছে দেই, আর বাকি রইলো এই যে এইটা একটা, আর এই দিক থেকে এটা একটা, দুইটা। তো টোটাল কয়টা হচ্ছে, আমরা সবগুলা পাইছি। এখানে হচ্ছে কি আপনার 10 + 14, 14টা ট্রায়াঙ্গেল টোটাল আপনি পাচ্ছেন। ঠিক আছে, এইভাবে একটা একটা করে আসলে গুনতে হবে। প্রথমে ছোটগুলা গুনবেন, এরপর হচ্ছে কি একটা একটা করে আপনি হচ্ছেন গিয়ে দুই দাগওয়ালা গুলা গুনবেন, যেমনটা আমরা গুইনা চারটা পাইছিলাম। এরপরে কর্ণের জন্য দুইটা পাইছি, যে এখানে এই কর্ণ চিন্তা করে এই সাইড একটা, এই সাইড একটা, এভাবে পাইছি। আর লাস্টের দুইটা একটু ক্রিটিক্যাল চিন্তা করে, যে এইভাবে একটা পাইছি, আর এইভাবে একটা পাইছি। তো টোটাল 14টা আমরা পাইছি। ওকে, এরপর ট্রেনের ম্যাথ। ট্রেনের ম্যাথে অনেক মানুষ কনফিউজড হয়। ট্রেনের ম্যাথে কনফিউশন মানে পড়ার কিছু নাই আসলে, ওইখানে কি ট্রেনের লেন্থটাও আসলে যোগ দিতে হয়, ওই জিনিসটা আসলে জাস্ট মাথায় থাকলেই হয়, যে আমি যেই দূরত্ব অতিক্রম করছে ট্রেন, প্লাস ট্রেনের দূরত্ব ট্রেনকে অতিক্রম করতে হবে। যেমন আমি এই জিনিসটা বুঝাই আপনাকে, ধরেন এই জায়গায় আছে, হ্যাঁ, এটা একটা রাস্তা, ধরেন এটা এ, এটা বি, এই এ বি রাস্তা আমার হচ্ছে একটা ট্রেন পাস করবে। তো ট্রেন তো সাধারণত অনেক লম্বা হয়, গাড়ি তো খুব একটা লেন্থ হলা হয় না। তো তার মানে কি, আমি যদি এ থেকে বি পাস করতে চাই ট্রেনটা, তার মানে কি ট্রেন হচ্ছে কি এখান থেকে শুরু করবে, আর ট্রেন হচ্ছে এই জায়গায় গিয়ে শেষ করবে, রাইট?
ট্রেনের মাথাটা, এই যে এটা হেড আর এটা টেল, ট্রেনের মাথাটা হচ্ছে গিয়ে শুরুর পয়েন্টে থাকতেছে, আর ট্রেনের লেজটা গিয়ে লাস্ট পয়েন্টে গিয়ে থেকে আমরা বলবো এবি ডিস্টেন্স অতিক্রম করছে। তার মানে ট্রেন আসলে কতটুক ডিস্টেন্স অতিক্রম করছে, এই এবি পরিমাণ ডিস্টেন্স তো অতিক্রম করছেই, প্লাস ওর লেন্থের সমান ডিস্টেন্সও কিন্তু ও অতিক্রম করছে। ঠিক আছে, আমরা এই ম্যাপটা যদি দেখি, একটা ট্রেন ট্রাভেল করতেছে একটা কনস্ট্যান্ট স্পিডে, ক্রসেস আর 90 মিটার লং প্ল্যাটফর্ম বা পোল এরকম বলা দেয়, 90 মিটারের প্ল্যাটফর্ম, তো ধরেন এই যে এবিটা হচ্ছে 90 মিটার, হ্যাঁ, ইন 12 সেকেন্ডস, অ্যান্ড 120 মিটার লং প্ল্যাটফর্ম ইন 15 সেকেন্ডস। আচ্ছা, তো এবি একটা আরেকটা অন্য একটা রাস্তা। তো আমাদের কি বের করতে হবে, ট্রেনের লেন্থটা। তো আমরা ধরলাম যে ট্রেনের লেন্থটা ফর এক্সাম্পল এক্স। তো ট্রেনের লেন্থ যদি এক্স হয়, তাহলে 90 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে, মানে ও আলটিমেটলি কতটুকু লেন্থ অতিক্রম করছে, 90 + এক্স লেন্থ অতিক্রম করছে। ঠিক একইভাবে 120 মিটার যখন অতিক্রম করতেছে, তখন 120 + এক্স এই পরিমাণ লেন্থ অতিক্রম করতেছে। এটুক আমরা বুঝি। তো এখানে বলছে কনস্ট্যান্ট স্পিড, তার মানে এই যে এই ফার্স্ট কেজে যে স্পিড ছিল, সেকেন্ড কেজের স্পিড সেম হবে। তাহলে এই জায়গার স্পিড যদি আমি ইকুয়াল বলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, লেন্থ দিয়ে টাইমকে ভাগ দিতে হবে, আর টাইম ছিল 12, আর এখানে টাইম ছিল 15। তো এটা ক্যালকুলেশন করে আপনারা বের করবেন। 3 দিয়ে দিলে 4, 3 দিয়ে দিলে 5, 450 + 5x, 480 + 4x, তাহলে এক্স আসতেছে আপনার 30। তার মানে ট্রেনের লেন্থ হচ্ছে গিয়ে 30 মিটার। ওকে, আচ্ছা, এটা একটা গেল। আর পরে বলছে এটার স্পিড কত, এটার স্পিড বের করার জন্য সম্ভবত স্পিডটা কিলোমিটার/আওয়ারে বের করতে বলছে, এখানে কিন্তু মিটার/সেকেন্ডে আসবে। আমি যদি করি 90 + 30/12, 120/12, 10 মিটার/সেকেন্ডে আসতেছে। তো কিলোমিটার/আওয়ারে নেওয়ার জন্য আপনারা জানেন যে আওয়ারের জন্য 3600, সেকেন্ডে 1 আওয়ার, ডিভাইডেড বাই 1000 করতে হবে। তাইলে এখানে 3.6 × 10, তার মানে 36 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে কি আপনার অ্যান্সার। আমাকে এই ম্যাথটা যে দিচ্ছে, উনি বলছে যে উনি শিওর না এক্সাক্ট এরকম ডেটাই ছিল কিনা, তবে এরকম টাইপেরই ম্যাথ। তো ট্রেনের ম্যাথে মানুষের কনফিউশন আসলে এই জায়গায় হয়। আপনার টোটাল লেন্থ 90 মিটার নিয়ে জাস্ট কাজ করবে না, বরং ট্রেনের লেন্থটাও কিন্তু আপনার যোগ করে দিতে হবে। ওকে ফাইন। আরো দুইটা মেবি ছিল, ওগুলো আমার কাছে পৌঁছায় নাই কোশ্চেন। খুব সম্ভবত প্যাটার্ন বের করা, ওই যে বিভিন্ন ধারা ধারা থেকে বের করা, ওই যে ক্যাডেট কলেজে যে ধরনের প্রশ্নগুলো আসে ওই ধরনের প্রশ্ন আর কি। তো যাই হোক, ওগুলো আমি পাই নাই এখনো। তো পাইলে ওইটার অ্যান্সার দিয়ে দিব। আপাতত আমরা ডিপার্টমেন্টাল পোর্শনে ঢুকে যাচ্ছি, যেটা আমাদের 70 মার্কস এর মতন ছিল। তো এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব, এটা নিয়ে কথা বেশি বলবো, এজন্য এটা আমরা সবার শেষে রাখছি। তো প্রথমের কিছু ম্যাথ, প্রথমে 4টা ম্যাথ আমি ডিসকাস করব, এবং পরের 3টা ম্যাথ সাকিব ভাই ডিসকাস করবে। তো প্রথমে আমাদেরকে এই একটা ম্যাথ, একটা সার্কিট দিয়ে বলা হচ্ছে যে ফাইন্ড পাওয়ার অ্যাবজর্বড বাই 6 ওহম। এই যে 6 ওহমের যে রেজিস্টারটা আপনি দেখতে পাচ্ছেন, এই 6 ওহমের ভিতরে কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে সেটা বের করতে হবে ইউজিং সুপারপজিশন থিওরাম দিয়ে। এখন আম, এখানে কোশ্চেনে আমি যাদের কাছ থেকে কোশ্চেন পাইছি তারা বলতেছিল যে ভাইয়া এই জায়গায় গ্রাউন্ডের সাইনটা, মানে কেউ কেউ বলতেছে যে গ্রাউন্ডের সাইনটা ছিল, কেউ কেউ বলতেছে ছিল না। তো আমি তো আর পরীক্ষার হলে ছিলাম না, এই জন্য আমি এক্স্যাক্টলি জানি না যে আসলে ছিল কি ছিল না। তো এমনিতে যদি না থাকে, তাইলেও আপনার আসলে একটা অ্যাজিউম করে ধরে দিয়ে নিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু দেওয়া না থাকলে আসলে এখানে একটু সমস্যা হবে। ঠিক আছে, একটা সমস্যা হবে। কি সমস্যা হবে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপনারা যারা বুঝেন। ঠিক আছে, এখানে একটা সমস্যা হবে আপনি যদি গ্রাউন্ডটা ফিক্স না ধরেন। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে সুপার পজিশন করবো। সুপার পজিশন মানে হচ্ছে একটা সোর্সকে অ্যাক্টিভ ধরবো, আরেকটা সোর্স অফ করব, আবার এন্ড ভাইস ভার্সা। তো এখানে দুইটা সোর্সই আছে আসলে আমাদের, ইন্ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে দুইটা সোর্সই আছে। তো আমাদের জন্য ম্যাথটা খুবই ইজি। আসলে দুই একটা ম্যাথ এরকম দেয় যে সব মানুষ পারবে এরকম ধরনের দেয় আর কি। সেখানেও যদি এরকম গ্রাউন্ডের মতন জিনিস, সেন্সিটিভ জিনিস নিয়ে গড়বড় করে, তাদের একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তো আমরা ফার্স্টে বলবো যে 3 ভোল্ট যেটা ছিল সেটা হচ্ছে কি আমার ইয়ে ছিল, অন ছিল। হ্যাঁ, 3 ভোল্টটা অ্যাক্টিভ আমরা করলাম। তাহলে এটাকে কি করতে হবে, এটা আমাদের ওপেন সার্কিট হয়ে যাবে, 2 এম্পিয়ারটা আমরা নাই করে দিব। আমাদের সার্কিটটা দেখতে হবে এরকম, 1, 2।
4 6। তাহলে আম, আমরা যদি 6 ওহমের ভিতরে কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা বের করতে পারি। ধরেন V1 বললাম, ফার্স্ট কেস তো V1 আমরা বললাম। তাহলে V1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? V1 ইকুয়াল টু আমরা লিখবো 6 ডিভাইডেড বাই, এই যে যেহেতু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আম, এই যে এই দুইটা নোডের মধ্যবর্তী ভোল্টেজ কিন্তু 3 ভোল্ট। তাহলে আমরা এখানে লিখতে পারবো 6 ডিভাইডেড বাই 4 প্লাস 6 ইন্টু -3। হ্যাঁ, -3 কিন্তু, হ্যাঁ, কারণ 6 ওহমের এই 6 ওহমের এই জায়গাটা দিয়ে আপনার কিন্তু -3 ভোল্ট। আমি যদি চিন্তা করি, যদি ডিরেকশন উল্টায় দিই আমাদের সুবিধার জন্য, তাহলে কিন্তু আমরা এখানে -3 লিখবো, রাইট? তো এখানে -3 দিয়ে কিন্তু আপনার গুণটা দিতে হবে। হ্যাঁ, বি কেয়ারফুল। আপনি যদি 4 এর ভোল্টেজটা বের করতেন তখন কিন্তু আপনার ওইভাবেই বের করতেন। আমি যদি এখানে প্লাস এখানে মাইনাস এভাবে দিতাম, তাহলে কিন্তু আপনি ওইভাবেই বের করতেন, 3 দিয়ে বের করতেন। ঠিক আছে? তো একটু কেয়ারফুল থাকতে হবে এই জায়গাটাতে। 3 না, কিন্তু -3। হ্যাঁ, ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি। ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য আপনি এভাবে চিন্তা করতে পারেন। ধরেন এটা যদি 5 হইতো, এটা যদি V1 হইতো, তখন আপনি কিভাবে বের করতেন? 5 ইন্টু, ধরেন R1, এটা R1, তাহলে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এরকম কাজ করতেন আপনি। তো এখানে আপনি সেম কাজটাই করছেন। হ্যাঁ, এখানে আপনি সেম কাজটাই আসলে করছেন। জাস্ট এটা এটা কিন্তু উল্টা ডিরেকশনে আছে, যে 6 এর দিকে কিন্তু মাইনাসটা আছে, এজন্য -3 দিয়ে কিন্তু গুণটা হবে। তাহলে এখানে আপনি পাবেন নিচে 10 আর উপরে -18, তাহলে -1.8 ভোল্ট। ওকে, এটা আমরা V1 পাইলাম। এবার আমরা কি করব? এবার আমরা 3 ভোল্টটাকে অফ রাখবো, এটাকে অ্যাক্টিভ করে দিব। তাহলে এটা এই জায়গায় কি হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে। আমরা বললাম 2 অ্যাম্পিয়ার হচ্ছে কি আমার এখানে অ্যাক্টিভ, তাহলে শর্ট সার্কিট হয়ে গেল 1 2 4 6, আর এইখানে হচ্ছে কি আপনার 2 অ্যাম্পিয়ার। তো এখানে দেখা যাচ্ছে একটা শর্ট সার্কিট হওয়ার কারণে এই জায়গায় আসলে আমাদের নোট নিয়ে কাজ করতে হবে। আমি আপনাদেরকে শিখাইছিলাম, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা বুঝবেন জিনিসটা, যে পয়েন্ট দিয়ে দিয়ে আসলে কিভাবে নিয়ে আসতে হয়। তো ধরেন আপনি পয়েন্ট দেন A B, এই জায়গায় যেহেতু A, মাঝখানে কোনো কম্পোনেন্ট নাই, তাই এটাও A। আবার এখানে যেহেতু কম্পোনেন্ট আছে, এর জন্য এটাকে নতুন নাম দিতে হবে, অবশ্যই B না, নতুন একটা নাম দিতে হবে C। তো এটাও কিন্তু C, এই জায়গাটাও কিন্তু C। আর কোনো নোট বাকি নাই। আমরা এটা থেকে একটু সিম্পলিফাই যদি করি, তাহলে এটা দেখতে কেমন হয়? ধরেন বি আর সি আমরা যদি রাখি, বি আর সি রাখলাম 2 অ্যাম্পিয়ার। ওকে, এরপর আহ বি আর এর মাঝে আছে এখানে 2 আর এখানে 1। তো বি আর এর মাঝে 2 ও আছে 1 ও আছে। আমরা যদি যে বি আর এর মাঝে লিখি 2 আর 1, এভাবে লিখবো। 2 আর 1 হচ্ছে প্যারালালে আছে, তো প্যারালাল একটা অ্যান্সার আমরা লিখবো 2/3, এত আছে। এটা বি আর এর মাঝে আছে, এই দুইটা আমরা লিখে ফেললাম। এবার এ আর সি এর মাঝে 4 আছে, এ আর সি এর মাঝে 6 আছে, আমরা এখানে লিখে দিলাম এ আর সি এর মাঝে আমার 4 আছে, এ আর সি এর মাঝে 6 আছে। ওকে, ফাইন। তাইলে আমাদের এই যে এখানে যে 6 অ্যাম্পিয়ার আছে, এটার মধ্যবর্তী ভোল্টেজটা আমরা যদি বের করতে চাই, এই যে এখানে আমরা প্লাস মাইনাস V2 বলবো, যেটা এ আর সি এর মাঝে, এ থেকে সি। তাহলে এখানে প্লাস, এখানে -V2। তাহলে সেই V2টা কি হবে? ওই লিখি, এই V2 হবে হচ্ছে কি আপনার 6 ইন্টু এই 6 ওহমের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্টের ফ্লো হচ্ছে সেটা। তো কি পরিমাণ কারেন্টের ফ্লো হচ্ছে দেখেন, এখানে 2 অ্যাম্পিয়ারটা এসে 2 ভাবে বিভাজিত হয়ে যাচ্ছে, তার মানে কারেন্ট ডিভাইডার রুল আমরা অ্যাপ্লাই করব। কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে 2 ইন্টু 6 এর কথা যেহেতু বলতেছি, তাহলে 4 ডিভাইডেড বাই 4 প্লাস 6 বা 10। তাহলে উপরে হয়ে যাচ্ছে আপনার 6 দুগুণে 12, 4 12 48, তাহলে 4.8 ভোল্ট। তাহলে এটা হচ্ছে কি আপনার V2। আর আপনার V1 কত ছিল? V1 ছিল -1.8 ভোল্ট। তাইলে আপনি আলটিমেটলি
6 ওহমের ভিতরে যদি প্লাস মাইনাস ভি বলেন, তাহলে ভি ইকুয়াল টু আপনি পেয়ে যাচ্ছেন V1 প্লাস V2। V1 হচ্ছে -1.8, এটা হচ্ছে 4.8, আপনাকে দিয়ে দিচ্ছে 3 ভোল্ট। তবে এটা আপনার অ্যান্সার না, আপনার অ্যান্সার হচ্ছে পাওয়ার অ্যাবজর্বড, কতটুকু পাওয়ার অ্যাবজর্ব হয়েছে 6 ওহমের ভিতর দিয়ে সেটা বের করতে হবে। আমরা লিখলাম P6 ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি, V স্কয়ার ডিভাইডেড বাই 6। তাহলে এখানে 3 স্কয়ার বাই 6, 9/6 হচ্ছে গিয়ে কত, 1.5 ওয়াট। তো এই 1.5 ওয়াট হবে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা খুবই সহজ, জাস্ট কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কিন্তু করে ফেলা যাচ্ছে। আহ এর পরবর্তী প্রবলেমে আমরা আসি। এই প্রবলেমটাও আসলে ইজি আছে। এই প্রবলেমটাও জাস্ট 2-3 লাইনের একটা ম্যাথ। আমরা ম্যাথটা ঢোকার আগে একটা জিনিস সম্পর্কে বলে নেই, সেটা হচ্ছে যে আপনার ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার যে আছে, আহ, আমরা আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, এটার রেশিওটাকে ইটা বলা হয়। তাহলে আপনি যদি ইনপুট পাওয়ার পাইতে চান, আপনাকে কিন্তু পি আউটপুটটাকে ইটা দিয়ে ডিভাইড করতে হবে। এই জিনিসটা আপনার মাথায় রাখেন। আর আরেকটা জিনিস আপনার মাথায় রাখেন, মোটরের ক্ষেত্রে, কোন একটা ধরেন ইন্ডাকশন মোটর হোক বা সিঙ্ক্রোনাস মোটর হোক, তো সেগুলোর ক্ষেত্রে আপনার কি, আপনার যে ইনপুটটা সেটা কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার, আর আপনার যে আউটপুটটা সেটা কিন্তু মেকানিক্যাল পাওয়ার। হ্যাঁ, আর জেনারেটরের ক্ষেত্রে মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক পাওয়ারে কনভার্ট হয়। তার মানে আপনার ইনপুট হচ্ছে গিয়ে ইলেকট্রিক পাওয়ার। আপনাকে যদি আউটপুট সম্পর্কে ডেটা দিয়ে থাকে, আপনি কারেন্ট ভোল্টেজে নিয়ে ম্যাপটা করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবভিয়াসলি কিসে কনভার্ট করে নিতে হবে, আপনার ইনপুট পাওয়ার তথা ইলেকট্রিক পাওয়ারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, এইটুকু ধারণা আমাদের দেওয়ার পর এবার আমরা প্রশ্নটা করব। একটা 3 ফেজ ডিস্ট্রিবিউটরের কথা বলা হচ্ছে, এই যে এখানে সেটা দেখানো হয়েছে। এই যে দেখেন, এসি 600 মিটার, সিবি 400 মিটার, এখানে যে কারেন্টটা আইসি, আইবি, আর এদিক এ থেকে সি এর বরাবর আইএসি। তো বলতেছে যে দা 3 ফেজ লোড এট পয়েন্ট সি টেক্স 5 অ্যাম্পিয়ার পার ফেজ। তো এই জায়গায় আইসি সম্পর্কে ডেটা দেওয়া আছে। আমরা যদি এগুলাকে একটা লাইনে লেখা ফেলতে চাই, আইসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টেক্স কারেন্ট কত পার ফেজে, কিন্তু হিসাবটা দিচ্ছে পার ফেজ কারেন্ট 5 অ্যাম্পিয়ার, তাহলে 5। আর অ্যাঙ্গেল সম্পর্কে এখানে আমরা একটা ধারণা পাবো, কারণ পাওয়ার ফ্যাক্টরের কথা বলে দিচ্ছে 0.8 ল্যাগিং, তাহলে মাইনাস কজ ইনভার্স 0.8। তো এরপরে কি বলা আছে, এট পয়েন্ট বি, এ বি পয়েন্টে 3 ফেজ 400 ভোল্ট ইন্ডাকশন মোটর ইজ কানেক্টেড। ওকে, এখানে একটা ইন্ডাকশন মোটর কানেক্টেড হুইচ হ্যাজ অ্যান আউটপুট অফ এত। এটা হর্স পাওয়ারে দেওয়ার কথা ছিল কিন্তু ওয়াটে দিছে। হ্যাঁ, মেকানিক্যাল পাওয়ার যেহেতু হর্স পাওয়ারে দেওয়া উচিত ছিল, কিন্তু ওয়াটে দিয়ে দিছে ভাঙ্গায়া। আচ্ছা, আপনার জন্য সুবিধা হয়েছে। তো যেহেতু ওয়াটে দিচ্ছে, আউটপুট পাওয়ার উইথ অ্যান ইফিসিয়েন্সি ইটা সহ, এবং আপনার পাওয়ার ফ্যাক্টরটা সম্পর্কেও ধারণা দিয়ে দিচ্ছে, তাহলে আপনি কিন্তু এটাকে ইনপুট পাওয়ারে কনভার্ট করে নেবেন। কারণ আপনার এই জায়গায় কারেন্ট যেটা ছিল আইবি, সেই কারেন্ট নিয়ে কাজ করতে, কিংবা এখানে যে ভোল্টেজটা ছিল 400 ভোল্ট, যেটা সামনে বলা আছে, ইফ দ্য ভোল্টেজ এট পয়েন্ট বি ইজ টু বি মেনটেইনড এট 400 ভোল্ট, এটাকে আমরা লাইন ভোল্টেজ কনসিডার করব। হ্যাঁ, ফেজ ভোল্টেজ বের করতে নিলে 400 ডিভাইডেড বাই √3 ওইভাবে আমরা লিখবো আর কি। যেহেতু কিছু বলা না থাকলে আমরা ওয়াই কানেক্টেড ওইভাবে চিন্তা করি আর কি। তো যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে 400 ভোল্ট, এই যে ভোল্টেজ কারেন্ট এসবই নেওয়ার জন্য আমাকে অবশ্যই ইনপুট পাওয়ারে যাইতে হবে। কারণ আউটপুট পাওয়ার কি, মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার নিয়ে আমি কাজ করতে পারবো না, ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে কাজ করতে পারবো। জন্য ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করব, তারপরে আমি হচ্ছে ওকে নিয়ে কারেন্ট ভোল্টেজ এসব নিয়ে আমি ক্যালকুলেশন করব। তাহলে আইসির মতো আইবিও যদি আমরা বের করতে চাই, আমরা এমনিতে এমনিতে জিনিসটা কি জানি, আমরা জানি যে পি ইকুয়াল টু, আমরা এমনিতে কি জানি, পি ইকুয়াল টু √3 ভিএল আইএল কস থিটা। হ্যাঁ, আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। আর এখানে পি বলতে আমরা পি ইনপুট পাওয়ারটাকে বোঝাচ্ছি। তাহলে ইনপুট পাওয়ারটা কিভাবে বের করতে হয়, আউটপুট ডিভাইডেড বাই ইটা, আউটপুট দেওয়া আছে আপনার 14,965 ডিভাইডেড বাই 0.9, আপনার ইনপুট পাওয়ার হয়ে গেছে, ডিভাইডেড বাই কি হবে √3, ভি হচ্ছে কি আপনার 400, যেহেতু লাইন ভোল্টেজ আমি লিখতেছি তো 400 আমি লিখবো, ইনটু আই তো আমি বেরই করতেছি, আর কস থিটা কত জানি দেওয়া, 0.85 দেওয়া। ওকে, আমি অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই, 0.85 ল্যাগিং বলছে, তার মানে মাইনাস কজ ইনভার্স 0.85। তো আইবি এর ভ্যালু আপনি পেয়ে গেছেন, আইসি এর ভ্যালু আপনি পেয়ে গেছেন উইথ অ্যাঙ্গেল। আপনি কিন্তু আইএসি, যেটা আপনাকে কোশ্চেনে বের করতে বলছে, ফাইন্ড আইএসি, খুব সম্ভবত এখানে
একটা বার দেওয়া ছিল, মানে ভেক্টর ডায়াগ্রাম, মানে ভেক্টর দেওয়া ছিল আর কি, ভেক্টর দেওয়া ছিল। এই জন্য আমার আই এসি ভেক্টর অর্থাৎ অ্যাঙ্গেল সহ বের করতে হবে। সেটা হবে অবশ্যই আপনার আইসি প্লাস আইবি। তো আমি এটা আগেই ক্যালকুলেট করে রাখছিলাম। এটার অ্যান্সার মোটামুটি 33.2 অ্যাঙ্গেল মাইনাস 32.6 ডিগ্রি এত এম্পিয়ার আসে। ডেটা চেঞ্জ বা অন্য কিছুর জন্য অ্যান্সারে পার্থক্য আসতে পারে, তবে প্রসিডিউর এটাই। তো দেখেন এটা খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট বসায়া যোগ করা, এক লাইনের একটা ম্যাথ ছিল। হ্যাঁ, আমার বুঝাইতে না অনেক বাক্য ব্যয় করতে হলো, কিন্তু জিনিসটা তো একদম এক লাইনের। তো পার ম্যাথে যদি 5 মিনিট টাইমও ধরা, এটা কিন্তু 2 মিনিট টাইমও কিন্তু আপনার লাগবে না। হ্যাঁ, ওকে ফাইন। এর পরবর্তী ম্যাথটা আমরা একটু যদি দেখি, আপনাদেরকে বলা হচ্ছে যে একটা সোর্স 100 ভোল্ট, আমরা একটু ড্র করি। কারণ 100 ভোল্টের একটা সোর্স আছে 50 হার্টজের, ওকে, is connected in series with 20 ohm resistor and 50 millihenry inductor। আচ্ছা ফাইন, ফাইন্ড দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স অ্যাক্রস দিস ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের অ্যাক্রস একটা ক্যাপাসিটর আমরা যোগ করব টু গেট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ। হ্যাঁ, তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ যেহেতু আপনি বুঝে ফেলছেন, এখানে আসলে ভোল্টেজটা দিয়ে আরএমএস ভোল্টেজই বুঝাইছে। আমার ক্লাস যারা করেন তাদেরকে আমি এই জিনিসটা খুব স্পষ্টভাবে বলে দিছি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ আপনি যদি বুঝে ফেলেন, তাইলে আপনি মানে জিনিসটা খেয়াল রাখবেন, আপনাকে যে ভোল্টেজ রয়েছে এটা আসলে আরএমএস ভোল্টেজ, কারণ এটা হচ্ছে নেম প্লেট ভোল্টেজ। ওকে, নেম প্লেটের মধ্যে এই ভোল্টেজটা লেখা থাকে, নেম প্লেটের মধ্যে আরএমএস ভোল্টেজ লেখা থাকে। ওকে, আর আদারওয়াইজ অন্য যে কোনো ম্যাথে আপনাকে যদি দিয়ে দেয় 100 সাইন ব্লা ব্লা কিছু একটা, আপনি বুঝবেন ওটা হচ্ছে পিক ভোল্টেজ, ওটাকে আরএমএস ভোল্টেজে কনভার্ট করার জন্য আপনি √2 দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার মেইন কথা। আরএমএস ভোল্টেজ নিয়ে মানুষ আসলে এই প্যারাগুলা খায়। হ্যাঁ, তো যাই হোক, আম, আমরা যদি পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আমরা ফার্স্ট স্টেপে যদি যাই, 50 মিলি হেনরি, এটাকে আমরা একটু ইয়েতে কনভার্ট করে নিই। আপনার হচ্ছে জি ওমেগা এল, তো তাহলে জে ওমেগা মানে 2 পাই এফ ইন্টু এল হচ্ছে 50 × 10⁻³ তাহলে আপনার আসতেছে যে 15.71 ওহম। তাহলে এখানে যে 15.71, তাহলে এখানে যদি আমার একটা কারেন্টের ফ্লো হয়, কারেন্টটা যদি আমরা আই বলি, তাহলে সেই আই এর ভ্যালু কত হবে? এর আই এর ভ্যালু হবে 100 অ্যাঙ্গেল 0 ধরলাম, যেহেতু কিছু বলা নাই, 20 প্লাস যে 15.71, সরি 71। তো এটা আমাদের অ্যান্সার আসতেছে 3.93 অ্যাঙ্গেল -38.15 ডিগ্রি। ওকে ফাইন, এটুকু আমার থাকলো। এখন আমি কি করতে চাই? পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে চাই। তার মানে আমার তো জিনিসটা এরকম ছিল, তো এই ব্রাঞ্চের অ্যাক্রসে আমি একটা ক্যাপাসিটর লাগাবো যেটা পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করে দিবে। এটা ল্যাগিং 38.15-এ আছে, এটাকে 0 ডিগ্রি বানায় দিবে, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তার মানে আমি আমি যদি থিটা 2 বলি, হ্যাঁ থিটা 2 কি হচ্ছে আপনার? থিটা 2 হচ্ছে আপনার cos ইনভার্স 1। তো cos ইনভার্স 1 মানে 0। তো আমরা ফর্মুলা জানি, কিউ সি ইকুয়াল টু পি tan θ1 মাইনাস tan θ2। তো tan θ2 নিয়ে আমার ক্যালকুলেশন করার দরকারই নাই, কারণ θ2 তো 0, tan 0 0। তো পি পি জিনিসটা কি? আই স্কোয়ার। আর আই স্কোয়ার বলতে এই যে এই জিনিসটার স্কোয়ার, তাহলে 3.93 স্কোয়ার ইন্টু আর কত 20, আমি আসলে রিয়েল পাওয়ারটা বের করলাম, ইন্টু 10, অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 38.15। মাইনাস দিয়ে কি বোঝায়? মাইনাস দিয়ে জাস্ট ল্যাগিং বোঝায়, ওটা কোনো ব্যাপার না, ওইটারে আমরা 0-তে নিয়ে যাব, ওটা কোনো ব্যাপার না, ওটা লিখতে হবে না। তাহলে আপনার হচ্ছে কি, আমি জাস্ট ভ্যালু নিয়ে, আমার জাস্ট কনসার্ন হচ্ছে গিয়ে ভ্যালুটা নিয়ে। তো এটা আমাদের আসতেছে 242.72 এত, এটা কি 20 ওহম, তাহলে এত ভার। তো কিউসি মানে আমরা আরেকটা ফর্মুলা জানি, ওমেগা সি ভি আর এম এস স্কোয়ার। তাহলে এখান থেকে আমার সি এর ভ্যালু বের করতে হবে, ফাইন্ড দা ভ্যালু অফ দা ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, তাহলে সি এর ভ্যালু আমার বের করতে হবে। সি এর ভ্যালু হচ্ছে কি আপনার কিউসি ডিভাইডেড বাই ওমেগা মানে 2 পাই 50
ইন্টু 100 স্কোয়ার, তাহলে আপনার আসতেছে মোটামুটি 77.2 মাইক্রোফ্যারাড। তো এটা হচ্ছে কি আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার, এটা হচ্ছে কি আপনার ক্যাপাসিট্যান্স। যেই ক্যাপাসিট্যান্সটা আপনি এটার অ্যাক্রসে প্যারালালি যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাবেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এই ম্যাথটাও কিন্তু সাদিকুর বইয়ের, হ্যাঁ। দেখেন এখানে আসলে কোশ্চেন গুলো খুব একটা কঠিনই ছিল না। এই যে এই ম্যাথটা তো একদম সবাই পারবে, সবাই পারার জন্য দিচ্ছে। এই ম্যাথটা জাস্ট এক লাইনের একটা ম্যাথ। আর এই ম্যাথটাও কিন্তু সাদিকুর বইয়ের ম্যাথ। তো এই তিনটা ম্যাথই আসলে খুব ইজিলি পাইরা ফেলার কথা। এখন যে ম্যাথটা দেখাবো ওই ম্যাথটাও ইজিলি পাইরা ফেলার কথা। এই ম্যাথটা দেখানোর আগে, যে এই ম্যাথটা আসলে, এই ম্যাথটা দেখানোর আগে কিছু থিওরি আমি আপনাদেরকে একটু দেখাই। এই থিওরি গুলো আমাদের পেইড ব্যাচের ক্লাস থেকে নেওয়া। আমি জাস্ট একটু ওভারভিউ দিব, ডিটেলস আলোচনা করব না। ধরেন এই যে আমরা হচ্ছে কি একটা ফিল্ড কারেন্টের অ্যাসপেক্টে আমার যে ইএটা আছে, সেই ইএটা দেখতে পাচ্ছি, ইএমএফ। আর এখানে হচ্ছে গিয়ে আমি আর্মেচার কারেন্টটা দেখতে পাচ্ছি। তো ধরেন একটা ফিক্সড একটা আইএফ এর জন্য আপনি হচ্ছেন গিয়ে শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স থেকে আর্মেচার কারেন্টটা পাইলেন, বা শর্ট সার্কিট কারেন্টটা পাইলেন। আর এখান থেকে আপনি ওপেন সার্কিট ভোল্টেজটা পাইলেন। ঠিক আছে, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স থেকে। তো এখান থেকে পাওয়া ই এর যে ভ্যালুটা, বা ওপেন সার্কিট ভোল্টেজের যে ভ্যালুটা, আর এখান থেকে পাওয়া এটা এটা কিন্তু সেম সেম ফিল্ড কারেন্টের জন্য। এই যে এই এক্স এক্সিস বরাবর যে ইয়েটা, সেটা কিন্তু ফিল্ড কারেন্টের গ্রাফ। আমি এখানে ডিটেলস আলোচনা করতেছি না, জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে আই এ, শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স থেকে আপনি আই এটা পান, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স থেকে আপনি ই এটা পান। এবং সেটা পান, দেখেন, একটা ফিক্সড একটা ফিল্ড কারেন্টের জন্য আপনি পান। তো আপনি হচ্ছেন গিয়ে ইএ আর আইএ কে যদি ভাগ করে দেন, তাহলে আপনি জেড এস টা পান, যেই জেড এস টাকে বলা হয় সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স। এতটুকু আলোচনা করে আমরা ম্যাথের দিকে যাব। আপনার এখানে 2 MVA 11 kV ওয়াই কানেক্টেড অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস মেশিনের কথা আমার এখানে বোঝা যাচ্ছে, হ্যাজ আ নো লোড রেটেড ইএমএফ এট 20 অ্যাম্পিয়ার ফিল্ড কারেন্ট। আচ্ছা, ফাইন। শর্ট সার্কিট রেটেড কারেন্ট এট 12 অ্যাম্পিয়ার ফিল্ড কারেন্ট। তো আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স বের করতে বলছে, তো 12 অ্যাম্পিয়ারের জন্য আমি হচ্ছে শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স থেকে আমার শর্ট সার্কিট কারেন্টটা বের করে ফেলবো, আর ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স থেকে ওপেন সার্কিট ভোল্টেজটা বের করে ফেলবো। ঠিক আছে। তো আমি সবগুলা একটা, এই যে আবারও বলতেছি, আমি আসলে সবগুলা একটা ফিল্ড কারেন্টের জন্য বের করতে চাই। এজন্য আমি হচ্ছে 12 অ্যাম্পিয়ারের জন্য বের করব, দুইটার জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু বের করতে পারবো না। তো আম, আমরা যদি 12 অ্যাম্পিয়ারের জন্য শর্ট সার্কিট যে রেটেড কারেন্টটা আছে, সেটা যদি আমি বের করি, সেটা বের করা খুবই সহজ। আমরা এমনিতে কি জানি, এফ ইকুয়াল টু √3 ভিআই। আমি জাস্ট জাস্ট ভ্যালুর কথা বলতেছি, হ্যাঁ, জাস্ট ভ্যালুর কথা বলতেছি, √3 VI। তাহলে এখানে আমরা এটা এটা যদি আমরা মানি, তাহলে এস হচ্ছে 2 × 10⁶ ডিভাইডেড বাই √3। এখানে ওয়াই কানেক্টেড, আচ্ছা লাইন ভোল্টেজ নিয়ে আমরা যেহেতু কথা বলতেছি, সো 11 × 10³ কোনো ভাগ ঠাক দেওয়ার কোনো ব্যাপার নাই, যেটা অলমোস্ট আমাকে 105 অ্যাম্পিয়ার দিচ্ছে। এটা আমার কাছে থাকলো। এখন আম, এটা আমি খুব সহজে বের করে ফেলতে পারলাম, কিন্তু 12 অ্যাম্পিয়ার ফিল্ড কারেন্টের জন্য আপনি এই শর্ট সার্কিট রেটেড কারেন্টটা পান। সো 12 অ্যাম্পিয়ার ফিল্ড কারেন্টের জন্যই কিন্তু আপনার রেটেড ইএমএফটা বের করে নিয়ে আসতে হবে, যেটা 20 অ্যাম্পিয়ারের জন্য আমরা জানি। তো 20 অ্যাম্পিয়ারের জন্য কত, আমরা এখানে যদি বলি জিনিসটা কি, 20 অ্যাম্পিয়ারের জন্য হচ্ছে কি আপনার 11 kV। আমরা যদি ফেজ ভোল্টেজে নেই, তাহলে ডিভাইডেড বাই √3। তো এটা আমরা 12 অ্যাম্পিয়ারের জন্য বের করতে চাই। তো এমনিতে আমার এই রেটেড ইএমএফ যেটা আছে ইএ, আমরা জানি এটা হচ্ছে প্রপোর্শনাল টু ফাই ইন্টু এফ। তো এখানে ফ্রিকোয়েন্সি রিলেটেড যেহেতু কোনো ব্যাপার নাই, ফ্রিকোয়েন্সি রিলেটেড জটিলতা নাই, এজন্য ফ্রিকোয়েন্সিটাকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করতে পারি। তো ইএটা হচ্ছে ফ্লাক্সের সাথে কনস্ট্যান্ট, আর ফ্লাক্স আমরা জানি ফিল্ড কারেন্টের সাথে কনস্ট্যান্ট। তাহলে ইএ ইজ প্রপোর্শনাল টু ফিল্ড কারেন্ট। তাহলে আমরা বলতে পারি ইএ, ধরেন 2 লিখলাম, ডিভাইডেড বাই ইএ 1 ইকুয়াল টু IF2 ডিভাইডেড বাই IF1। তাহলে ইএ 2টা আমরা কি পাচ্ছি,
IF2/IF1, তার মানে আমরা এই যে 12 ডিভাইডেড বাই 20 ইন্টু এটা কত 11K ডিভাইডেড বাই √3। তো আপনি এখানে পাচ্ছেন, আমি এই EA2টাকে ওপেন সার্কিট ভোল্টেজ হিসেবে লিখতেছি 3.81 কিলোভোল্ট। তো এটা আমার থাকলো, আর এখানে শর্ট সার্কিট কারেন্টটা আমার থাকলো। তাহলে সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স বের করার ফর্মুলা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। তাহলে 3.81 ইন্টু 10³ ডিভাইডেড বাই 105, তাহলে আপনি পাচ্ছেন 36.3 ওহম। তো এটা হবে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আপনি ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স এবং শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স এর উপর এই ফিল্ড কারেন্টের ভ্যালুটা বসায় ওদের থেকে কিন্তু এই জিনিসটা আপনি বের করে নিয়ে আসতে পারতেছেন। হ্যাঁ, এই ম্যাথটা খুব একটা জটিল করে নাই। জটিল করতে চাইলে এখানে আরেকটু জিনিস দেওয়া যাইতো, যেমন আর এর ভ্যালু বের করতে দেওয়া যাইতো। ওইটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, পাবলিক করাই আছে, আপনারা দেখতে পাবেন। যে ওয়াই কানেক্টেড এর বেলা এক ধরনের আর হয়, আর জেড কানেক্টেড এর বেলা, সরি, কি বলে, ডেল্টা ডেল্টা কানেক্টেড এর বেলা অন্য ধরনের হয়। ঠিক আছে।